কলেজের গেট দিয়ে মানানসই পোশাক পরে সবাই প্রবেশ করছে, আর কয়েকজন ছেলে মিলে তাদের র‍্যাগ দিচ্ছে। আর তাদের লিডার হচ্ছে আমি। আর আমরা সবাই বড়লোক বাবার ছেলে, শুধুমাত্র গল্পেই, বাস্তবে না। চলুন পরিচয় পর্ব শেষ করা যাক। আমাকে তো আপনারা চিনেনি, তবুও বলছি, আমি ওমর ফারুক, ওরফে ফাহিম শেখ। পরিবারের সদস্য এখন আমরা তিনজন, বাবা মা আর আমি। আপুর বিয়ে হয়ে গেছে, তাই এখন আমরা তিনজন। আর সব গল্পের মতো এই গল্পেও শিয়াম, সুমন, শান্ত এরাই আমার বন্ধুর চরিত্রে আছে। দূর, আপনাদের পরিচয় দিতে দিতে সবাইকে র‍্যাগ দেওয়া শেষ হয়ে যাচ্ছে। যাই, আমি একটু র‍্যাগ দিয়ে আসি, আর আপনারা দেখতে থাকুন। এই শিয়াম, শুধু কি তোরাই র‍্যাগ দিবি নাকি? আমাকেও চান্স দে। আচ্ছা, এখন যে মেয়েটা গেট দিয়ে প্রবেশ করবে তাকে শুধুমাত্র তুই র‍্যাগ দিবি? আচ্ছা, তাই হবে। তারপর অপেক্ষা করতে লাগিলাম যে কখন একটা মুরগি, একটা ছাত্র অথবা ছাত্রী আসবে, আর তাকে মুই র‍্যাগ দিউম। তখনই গেটের দিকে নজর গেল, দেখি একটা মেয়ে গেটে দিয়ে প্রবেশ করিতেছে। তাহাকে দেখিয়া মুই স্থির হইয়া গিয়েছি, আর ভাবিতে লাগিলাম যে কি করি একটা মেয়ে এতটা সুন্দর হতে পারে। পুরো যেন জান্নাত থেকে নেমে আসা পরী। কিন্তু পোশাক আশাক তেমন উন্নত মানের না, দেখে মনে হচ্ছে গ্রামের মেয়ে। পোশাক তেমন মডার্ন না, কিন্তু চেহারা দেখতে কোনো নায়িকার থেকে কম না। এত বর্ণনা দিলাম, আপনারা আবার নজর দিয়েন না। তারপর সব ভাবতে ভাবতে মেয়েটা আমাদের সামনে চলে আসলো। তখন শিয়াম বলল, কে রে, কোথায় হারিয়ে গেলি? মেয়েটা তো চলে যাচ্ছে, র‍্যাগ দিবি না ওকে? কিছু কি বলছিলে নাকি? মেয়েটা তো চলে যাচ্ছে, র‍্যাগ দিবি না? ও হ্যাঁ হ্যাঁ, এ মেয়ে, এদিকে আসো। মেয়েটাকে উদ্দেশ্য করে বললাম, জি, আমাকে কিছু বলছেন ভাইয়া? এই মেয়ে, আমাকে ভাইয়া ডাকলে কেন? আসলে আপনাকে দেখে মনে হলো আপনি কলেজের সিনিয়র, তাই ভাইয়া বললাম। আর কোনোদিন ভাই বলে ডাকবে না, মনে থাকে যেন। আর তোমার নাম কি? কলেজে কি নতুন নাকি? দেখে তো মনে হচ্ছে আগে এই কলেজে দেখিনি। আমার নাম তানজিনা আক্তার ফারহানা। জি, আমি এই কলেজে নতুন। আমি কি এখন যেতে পারি? না হলে ক্লাস মিস হয়ে যাবে। আচ্ছা, তুমি এখন যেতে পারো। তখন ফারহানা চলে গেল, আর আমি তার যাওয়ার দিকে এক ধ্যানে তাকিয়েছি। তা দেখেই শিয়াম শান্তকে উদ্দেশ্য করে বলল, বুঝলি শান্ত, মনে হয় আমাদের ভাবিকে পেয়ে গেছি। কি রে, এভাবে তাকিয়ে থাকলে হবে? ক্লাসে যেতে হবে না নাকি? ও হ্যাঁ হ্যাঁ, চল ক্লাসে যাই। দোস্ত, আর যাই বলিস তুই, র‍্যাগটা কিন্তু সেই ছিল। শুধু নাম জেনেই ছেড়ে দিলি? এভাবে র‍্যাগ দিলে কলেজে আমাদের সম্মান থাকবে না রে। দোস্ত, মনে হয় তোদের জন্য ভাবি পেয়ে গেছি। তা তো বুঝতেই পারছি, কিন্তু মডার্ন মেয়ে ছেড়ে এমন একটা ঘেউ মেয়েকে তোর পছন্দ হলো? দেখ, তোরা ভালো করেই জানিস যে আমি মডার্ন মেয়েদের পছন্দ করি না। কারণ তারা যেসব পোশাক পরে, তাতে তাদের শরীরের 70%ই দেখা যায়। আর তাদের থেকে অনেক গুণে ভালো গেও মেয়ে। তবুও তোর চয়েস এমন হবে তা ভাবতেই পারতেছি না। এখন এসব কথা বাদ দে। সুমন আসেনি আজকে। আর জবা, তানিয়া, মাইশা এরাও তো আসে নাই দেখি। না রে, ওরা আসেনি। সুমনের বাসায় নাকি কি সুমনের বাসায় নাকি কি কাজ আছে, তাই আসতে পারবে না। আর জবা তার নানুর বাসায় গেছে। তানিয়ার মাইশা ঘুরতে গেছে, তাই তারা কেউ আজকে আসেনি। আচ্ছা চল এখন ক্লাসে যাই, না হলে প্রিন্সিপাল স্যার আবার আমাদের 12টা বাজিয়ে দেবে। তারপর সবাই মিলে ক্লাসে চলে গেলাম। তারপর সবগুলো ক্লাস করে বের হলাম। ইন্টারের ক্লাস ইন্টারের ক্লাস আগে শেষ হয়ে যায়, তাই আর আমার মায়াবতীকে দেখতে পেলাম না। ও, আপনাদের তো বলাই হয়নি, ফারহানার মুখের মায়ায় আমি পড়ে গেছি, তাই আমি তার নাম দিয়েছি মায়াবতী। তারপর আমরা ক্যাম্পাসে বসে কিছুক্ষণ আড্ডা দিয়ে যে যার মতন বাসায় চলে গেলাম। বাসায় গিয়ে ফ্রেশ হয়ে নিলাম। তখনই আপু এলো, এসে বলল, কিরে বাদর, আজকে সারাদিন ভার্সিটি করেছিলি? কেন ক্লাস করেছি বিশ্বাস না হলে স্যারকে জিজ্ঞাসা করে দেখতে পারিস। তা তো জানি, কিন্তু আজকে তো তোদের ভার্সিটিতে নতুন ছাত্রছাত্রীরা ভর্তি হলো। হ্যাঁ, তাতে কি হয়েছে? তখন আপু যা বললো তো শুনে আমি অবাকের শেষ পর্যায়ে। তাই? তা মেয়েটা কে রে?
কি কিসের মেয়ে? কিরে, তোর আবার কি হলো যে তুতলানো শুরু করলি? তা মেয়েটা পছন্দ হয়েছে নাকি? আপু তুই এসব কি বলছিস? কিছুই বুঝতে পারছি না। বলে আমার কচি খোকা ভাইটারে এখন কিছুই বুঝতে পারছে না। আমি আজকের সকালের মেয়েটার কথা বলতাছি, যাকে একবার দেখেই আমার ভাই তার প্রেমে হাপুডুপু খাচ্ছে, তাও শুধু তার চোখ দেখে। মা মা মাম্মা মানে কি সব বলতেছিস তুই? আমি পড়বো তাও প্রেমে? ও, আমি তো ভুলেই গেছি যে তুই কচি খোকা, মাত্র জন্মগ্রহণ করেছিস। তুই বুঝবি কেমনে? 1 মিনিট অপেক্ষা কর, মাকে ডাক দিয়ে বলি যে তার ছেলে কলেজে কী সব কাজ করে। এই আপু দাঁড়া, আরে এমন করিস না, আমি না তোর ছোট ভাই? আমার সাথে তুই এমন করতে পারবি? আমার প্রতি কি তোর কোনো মায়া নেই? থাকিস তো শ্বশুর বাড়ি, কয়েকদিনের জন্য বেড়াতে আসিস, তখন আমার পিছনে পড়ে থাকিস। ও, তাই তো। আমি তো এখানে বেড়াতে এসেছি, আমি তো ভুলেই গেছি। ভালো হলো তুই মনে করিয়ে দিলি। আমি আজকেই চলে যাব, আর আসবো না এখানে। এই দেখ আপু, রাগ করিস না, আমি তো মজা করছিলাম। তোর যখন মন চাইবে তখনই আসবি, কেউ তোকে কিছু বলবে না। আর যদি বলে তাহলে আমাকে বলবি, একটু ভাব নিয়ে বললাম। হয়েছে হয়েছে, আর পাকামো করতে হবে না। চল খেতে যাবি, মা সেই কখন থেকে খাবার নিয়ে বসে আছে। আচ্ছা চল, এমনিতেই ক্ষুধা লেগেছিল, তোর সাথে বকবক করতে সেটা আরও বৃদ্ধি পেয়েছে। তুই আবার শুরু করেছিস? এমন করলে কিন্তু আজকেই চলে যাব, আর কখনো আসবো না। এই না না না, এই যে আমি চুপ। যাক বাবা, এই যাত্রায় বেঁচে গেলাম, মনে মনে বললাম। তারপর আমি আর আপু চলে গেলাম খাবার টেবিলে। গিয়ে দেখি মা খাবার নিয়ে বসে আছে। আমি একটা চেয়ার টেনে বসে পড়লাম, আপুও আমার পাশে বসে পড়ল। তারপর মা খাবার পরিবেশন করে দিল। মাত্র খাওয়া শুরু করলাম, তখনই মা বলল, তোরা দুই ভাই বোন কোন মেয়েকে নিয়ে ঝগড়া করেছিলি তখন? মার কথা শুনে বিষম খেলাম। মা তাড়াতাড়ি করে পানির গ্লাস এগিয়ে দিল। তখন আপু বলল, কি নিয়ে আর ঝগড়া হবে? তোমার একটা নাতিন আছে না, শয়তানের নাটাই তাকে নিয়েই। এই, একদম আমার নাতিনকে শয়তানের নাটাই বলবে না। কি করেছে আমার নাতিন? কি করেনি বলো? আমার পুরা রুম লন্ডভন্ড করে ফেলেছে। তা আসল কথা, আমার বদের হাড্ডি ভাগ্নিটাকে তো দেখছি না। কোথায় আছে মহারানী? আমি কি তার দর্শন পেতে পারি নাকি? তিনি কি বাসায় আছেন নাকি? বাবার সাথে কখন অফিসে চলে গেছে। বাসায় থাকলে নাকি আমরা তাকে সারাক্ষণ বকাবকি করি, এই বলে বাবার কাছে নালিশ করেছে, তাই বাবা তাকে সাথে করে নিয়ে গেছে। আচ্ছা আমি গিয়ে নিয়ে আসছি। মা আর আপুর সাথে কথা বলতে বলতে খাওয়া শেষ করে নিলাম। তারপর রুমে চলে গেলাম। রুমে গিয়ে রেডি হয়ে নিলাম। এমনিতেই কিছুক্ষণ পরে অফিস টাইম শেষ হবে, তাও অফিসে চলে গেলাম। গিয়ে দেখি সবাই যার যার কাজে ব্যস্ত। আমিও সোজা চলে গেলাম বাবার কেবিনে। সেখানে গিয়ে দেখি বাবা নেই। তখন ম্যানেজার সাহেবকে জিজ্ঞাসা করে জানতে পারি বাবা মিটিং রুমে আছে। তাই মিটিং রুমে চলে গেলাম। সেখানে গিয়ে দেখি অনেক চেঁচামেচি, তাই মিটিং রুমে যেতে নিলাম। তখনই সিকিউরিটি গার্ডরা আমাকে বাধা দিয়ে দিয়ে আমার পরিচয় জানতে চাইলো। আমি তাদের পরিচয় দিলাম, তাও ভিতরে যেতে দিল না। এরা নতুন সিকিউরিটি গার্ড, তাই আমাকে চিনতে পারছে না। তখন আমি বললাম বাবাকে ডেকে দিতে, কিন্তু তারা ডেকে দিচ্ছে না। তখনই ম্যানেজার সাহেবের আগমন। তিনি আমাকে এখনো বাইরে দেখে জিজ্ঞাসা করলেন, বাবা তুমি এখানে কেন, ভেতরে যাওনি কেন? আঙ্কেল এনারা আমাকে ভিতরে যেতে দিচ্ছে না। তখন ম্যানেজার তাদের রাগীভাবে বলল, তোমার জানো ইনিকে? না স্যার। তোমরা জানো ইনিকে? ইনি হচ্ছেন এই কোম্পানির ফিউচার এমডি। এনার কাছে এখনই ক্ষমা চাও। সরি স্যার, আসলে আমরা বুঝতে পারিনি। প্রতিদিন অনেকে আসে স্যারের সাথে দেখা করতে মিথ্যা বলে, তাই এমনটা হয়েছে। ক্ষমা করে দিবেন স্যার। আচ্ছা সমস্যা নেই, আপনারা আপনাদের কাজ করেছেন। তারপর আমি মিটিং রুমে প্রবেশ করলাম। ঢুকে দেখি সাদিকা রুমের অবস্থা খারাপ করে ফেলেছে। এই নিয়ে এতক্ষণ চেঁচামেচি হচ্ছিল। তখন আমি বাবাকে বললাম বাইরে যেতে, কারণ বাবাকে অনেক চিন্তিত দেখাচ্ছিল। তখন বাবা চলে গেল। আমি গিয়ে বসে পড়লাম মিটিং অ্যাটেন্ড করার জন্য। সবাইকে সালাম দিয়ে কুশল বিনিময় করে মিটিং শুরু করলাম। মিটিং শেষে সবার কাছে ক্ষমা চেয়ে নিলাম সাদিকার এরকম দুষ্টুমি করার জন্য। সবাই বলল, আরে বাচ্চা মানুষ, একটু দুষ্টুমি না করলে হয় নাকি? তারপর ডিলটা ফাইনাল করলাম।
ডিলটা ছিল ইতালির সাথে। তাদের 1000 শ্যুট ডেলিভারি দিতে হবে 10 দিনের ভিতরে। তারপর তাদের বিদায় দিয়ে বাবার কেবিনে চলে গেলাম। তখন বাবা জিজ্ঞাসা করলো যে ডিলটা হয়েছে কিনা। আমি বললাম ডিলটা হয়েছে। আমি শুধু মুচকি হেসে সাদিকাকে নিয়ে সেখান থেকে চলে এলাম। তারপর বাসায় এসে ফ্রেশ হয়নি। ফ্রেশ হয়ে বন্ধুদের সাথে আড্ডা দিতে চলে যাই। সেখান থেকে আড্ডা দিই রাত 10টা পর্যন্ত। তারপর বাসায় এসে ফ্রেশ হতে চলে যাই। ফ্রেশ হয়ে নিচে এসে সবার সাথে বসে রাতের খাবার খেয়ে নিলাম। তারপর একটু ফেসবুকে ঢুকলাম। ও, আপনাদের তো বলা হয় নাই, ফেসবুকে আমার একটা পেজ আছে। পেজের নাম অসমাপ্ত কাব্য লেখক। তারপর দিলাম এক ঘুম। সকালে চেঁচামেচির আওয়াজে ঘুম ভেঙে গেল। উঠে দেখি সবাই মিলে সাদিকাকে বকাঝকা করছে। সাধে কি আর চেঁচামেচি করছিনি, তোর ভাগ্নির কার্যকলাপে চেঁচাচ্ছি। কি করছে সাদিকা? কি করেনি বল? 3.5 সারা বাড়ি মাথায় তুলে রাখছে। সেই ভোর থেকে এই পর্যন্ত ঘর গোছাতে গোছাতে ক্লান্ত হয়ে গেছি। না হলেও 7 বার ঘরটা গুছিয়েছি। এইরকম না করলে মানুষ বুঝবে কি করে যে বাসায় একটা পিচ্চি আছে? চান্দু, তুমি মনে হয় নিজের ঘরটা এখনো দেখনি, তাই এমন বলতাছো। কেন, আমার রুমে আবার কি হলো? গিয়ে দেখ তোর রুমের কি অবস্থা করেছে তোর আদরের ভাগ্নি। যা করুক তাড়াতাড়ি পরিষ্কার করো, না হলে তোর খবর আছে। আমি পারবো না। তোর ভাগ্নিটাকে সামলানোর জন্য একটা মামি নিয়ে আয়। সেটা সময় হলেই নিয়ে আসবো, সেটা নিয়ে তোকে মাথা ঘামাতে হবে না। যা বললাম তা কর, আমাকে আবার ভার্সিটি যেতে হবে। বলে ঘড়ির দিকে তাকিয়ে দেখি 11টা বাজতে আর 20 মিনিট বাকি আছে। তাই তাড়াতাড়ি রুমে গিয়ে ফ্রেশ হয়ে নিলাম। পরে রেডি হয়ে ভার্সিটি চলে গেলাম। গিয়ে দেখি ক্লাস শুরু হয়ে গেছে। তাই ক্লাসে ঢোকার জন্য স্যারকে বললাম, স্যার আসতে পারি কি? আরে আমি কি স্বপ্ন দেখতাছি নাকি? ফাহিম, তুমি আজকে লেট করলে যে? আমিও তো ভাবছিলাম যে ক্লাস কেমন যেন লাগতাছে, কিছু একটার তো অভাব রয়েছে। আসলে স্যার আজকে ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে, তাই আসতে লেট হয়ে গেছে। ও আচ্ছা, ভিতরে আসো আর গিয়ে নিজের সিটে বসে পড়ো। তারপর নিজের সিটে গিয়ে বসে পড়লাম। পুরো ক্লাসরুম তাকিয়ে দেখলাম একটা হারামিও আজকে আসে নাই। মনটা খারাপ হয়ে গেল। তারপরও সবগুলো ক্লাস করলাম। আজকে মায়াবতীর আগে আমার ক্লাস শেষ হয়ে গেছে। তাই আমাদের আড্ডার জায়গায় বসে রইলাম মায়াবতীকে এক নজর দেখার জন্য। কিছুক্ষণ পর ফারহানার ক্লাস শেষ হলো। দেখতে পেলাম আমার মায়াবতী অর্থাৎ ফারহানা গেটের দিকে আসতেছে। আমিও তার দিকে এগোতে লাগলাম, কিন্তু তার সামনে যাইনি। পরে সে গেট দিয়ে বের হয়ে গেল। আমিও যেতে লাগলাম তার পিছু পিছু, কারণ তারা যেখানে থাকে সেখান থেকে আমাদের বাসা একটু দূরে। মানে ফারহানাদের বাড়ির পরের এলাকায় আমার বাড়ি। তাই তার পিছু পিছু যেতে লাগলাম। কিছু দূর যাওয়ার পর দেখলাম কিছু বখাটে ছেলে ফারহানার দিকে এগিয়ে আসছে, আর আমি দূর থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে তা দেখতে লাগলাম। এক পর্যায়ে তারা ফারহানার সাথে অসভ্যতা করা শুরু করলো, সাথে গায়ে হাত দিতে গেল। তখন আমি ছেলেটার হাত ধরে ফেললাম। তখন ছেলেটা আমার থেকে হাত ছাড়ানোর চেষ্টা করতেছে আর বলতে লাগলো, এই, তোর সাহস কি করে হয় আমার হাত ধরার? তুই জানিস আমি কে? তুই কে? তুই কে তা আমার জানার দরকার নেই। আর সাহসের কথা, সেটা আমার বরাবরই বেশি। তোর সাহস কি করে হয় ওর দিকে বাজে নজরে তাকানোর? কেন, কি হয় ও তোর? শুনবি ও আমার কি হয়? বল, কি হয় এই মেয়েটা তোর? ও হচ্ছে আমার বউ। আর আমি কে জানিস? কে তুই? তখন ছেলেটার কানে কানে আমার নামটা শুধু বললাম। এতেই ছেলের চোখগুলো, ভাই, আমাদের ভুল হয়ে গেছে, এবারের মতো ক্ষমা করে দিন। এই এলাকায় আর কখনো আমাকে দেখতে পাবেন না। ক্ষমা করতে পারি একটা শর্তে, যদি কথা দিস সে যে আজ থেকে কখনো কোনো দিন কোনো মেয়েকে কোথাও বিরক্ত করবি না। কথা দিচ্ছি ভাই, আজ থেকে কোনো মেয়েকে ডিস্টার্ব করব না। তারপর ছেলেগুলো চলে গেল, আমিও চলে গেলাম। ফারহানা কিছু বলতে চেয়েছিল, কিন্তু আমি তাকে কোনো সুযোগ দেইনি কথা বলার। তারপর বাসায় এসে ফ্রেশ হয়ে নিলাম। পরে খাবার টেবিলে চলে গেলাম। গিয়ে দেখি আপু নাই। তখন মাকে জিজ্ঞাসা করলাম, মা, আপু কই, খাবে নাকি? তোর আপু তো চলে গেছে বিকেলে। বলো কি, আপু তো আমাকে কিছু বলেনি। আসলে তোর যাওয়ার কিছুক্ষণ পরেই তোর দুলাভাই আসে তোর আপুকে নিয়ে যেতে, তাই তোকে কিছু জানাতে পারিনি।
তারপর আর কিছু না বলে খেয়ে নিলাম। তারপর বন্ধুদের সাথে আড্ডা দিতে চলে গেলাম। সেখানেও আজকে কেউ এলো না। তারপর বাসায় চলে আসি, কিছুই ভালো লাগছিল না। শুধু বারবার ফারহানার মায়াবী চোখ দুটো চোখের সামনে ভেসে উঠছে। তাই আর কিছু না ভেবে সিদ্ধান্ত নিলাম যে কালকেই ফারহানাকে আমার মনের কথা বলে দেব, যেন পরে দেরি না হয়ে যায়। দেরি হয়ে গেলে আমার মায়াবতী আবার আমার থেকে দূরে চলে যাবে। এসব চিন্তা করছিলাম, তখনই মা এসে ডেকে গেলেন খাবার খাওয়ার জন্য। তারপর খাবার টেবিলে চলে গেলাম। খাবার টেবিলে গিয়ে দেখি আজকে বাবাও চলে এসেছে। আমাকে দেখে বাবা বলল, কিরে, তোকে এমন মনমরা দেখাচ্ছে কেন? না তেমন কিছু হয়নি। তারপর সবাই একসাথে রাতের খাবার খেয়ে নিলাম। খাবার খেয়ে আমি আমার রুমে চলে গেলাম। তখনই বাবা ডেকে পাঠাইলেন। তারপর আমি বাবার কাছে চলে গেলাম। তখন বাবা বলল, ফাইম, কালকে তোমাকে অফিসে যেতে হবে। বাবা কালকে আমার একটা ইম্পর্ট্যান্ট ক্লাস আছে, তাই আমি যেতে পারবো না। তবু একটু চেষ্টা করে দেখো যে কালকে বিকালে যেতে পারো কিনা। আচ্ছা বাবা, চেষ্টা করে দেখছি। তারপর আবার নিজের রুমে চলে এলাম। কিছুক্ষণ পড়লাম, পরে দিলাম এক ঘুম। সকালে ঘুম থেকে উঠে দেখি মাত্র 8টা বাজে, আর বাবা বসে চা খাচ্ছে, সাথে খবরের কাগজ পড়ছে। আমাকে দেখে মাকে জিজ্ঞাসা করলো, ফাইমের মা, এদিকে এসো, দেখে যাও। কই দেখি কি হয়েছে? বুঝলাম আজকে সূর্য কোন দিকে উঠছে, যে ফাইম 9:30-এর আগে ঘুম থেকে উঠে না, আর আজকে সে সকাল সকাল ঘুম থেকে উঠে গেছে। আমিও তো তাই দেখছি। কি রে বাবা, তোর শরীর খারাপ হয়নি তো যে এত সকাল সকাল উঠে পড়েছিস? তোমরা কি শুরু করেছো বলো তো? আমি কি একদিন আগে উঠতে পারি না? আমরা কি তা বললাম নাকি? আচ্ছা এইসব কথা বাদ দিয়ে আমাকে খেতে দাও তো, আমাকে আবার ভার্সিটি যেতে হবে। আচ্ছা যা, ফ্রেশ হয়ে আয়, আমি খাবার রেডি করছি। তোমরা কি শুরু করেছো বলো তো? আমি কি একদিন আগে উঠতে পারি না? আমরা কি তা বললাম নাকি? আচ্ছা এসব কথা বাদ দিয়ে আমাকে খেতে দাও তো, আমাকে আবার ভার্সিটি যেতে হবে। আচ্ছা যা, ফ্রেশ হয়ে আয়, আমি খাবার রেডি করছি। তারপর আমি গিয়ে রেডি হয়ে খাবার টেবিলে চলে আসলাম। তারপর সকালের নাস্তা করে নিলাম। পরে বাইক নিয়ে ভার্সিটির উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। ভার্সিটি যাওয়ার পথে একটা ফুলের দোকান থেকে এক তোড়া কালো গোলাপ নিয়ে নিলাম। গোলাপ গুচ্ছ নিয়ে গেট দিয়ে ঢোকার সময় সব শিক্ষার্থীরা আমার দিকে অবাক নয়নে তাকিয়ে রয়েছে, কারণ মুই হইতেছি এই ভার্সিটির সকল মেয়ের ক্রাশ। এই পর্যন্ত অনেক প্রপোজাল পেয়েছিলাম, কিন্তু কাউকে মনের মতো লাগেনি, তাই সবাইকে রিজেক্ট করে দিয়েছিলাম। আর সেই আমি আজকে ফুলের তোড়া, তাও আবার গোলাপ গুচ্ছ নিয়ে ভার্সিটি এলাম। তারপর আড্ডাখানায় চলে গেলাম। গিয়ে দেখি সবাই আজকে এসেছে, আর আমাকে এভাবে দেখেই সিয়াম বলে ফেললো, তা দোস্ত, ফারহানকে প্রপোজ আজকে করবি? তুই কি করে বুঝলি যে আমি আজকে ফারহানাকে প্রপোজ করব? আমি তোর বেস্ট ফ্রেন্ড, আমি না জানলে কে জানবি? আর কিছুক্ষণ আগে আপু কল করেছিল, তোকে নাকি গতকাল বিকেল থেকে ফোন দিয়েই যাচ্ছি, কিন্তু তুই নাকি কল ধরছিস না। তাই আমাকে বলল তোকে বলতে আজকে যেন তুই আপুকে কল দিস। আচ্ছা দেখা যাক। তখনই ইরাম বলল। তখন আমি ফারহানার দিকে এগিয়ে যেতে লাগলাম। তারপর হঠাৎই তার সামনে গিয়ে হাঁটু গেড়ে বসে গোলাপ গুচ্ছ এগিয়ে দিলাম। আমার এই কার্য দেখে ফারহানা অবাক হয়ে গেল, সাথে ক্যাম্পাসের সবাই। তারপর আমি ফারহানাকে উদ্দেশ্য করে বলতে লাগলাম, সাহিত্য লিখতে জানি না, তাই তোমার এই কাজল কালো চোখে লুকিয়ে থাকা রহস্য বর্ণনা করতে পারবো না, কিন্তু আমি তোমার এই কাজল কালো চোখের মায়ায় পড়ে গেছি। দেবে অধিকার সারা জীবন তোমার এই কাজল কালো চোখে হারিয়ে যেতে? সরি, আমি এসব রিলেশনে জড়াতে চাই না। বলে চলে যেতে লাগলো। তখন আমি তার হাত ধরে ফেললাম। তার সাথে সাথেই ঠাস ঠাস করে 2টা মিষ্টি থাপ্পড় ফারহানা আমার গালে বসিয়ে দিল। থাপ্পড়ের আওয়াজ শুনে সব স্তব্ধ হয়ে যায়। আমার মাথায় কিছুই ঢুকছে না যে কিছুক্ষণ আগে কি হয়ে গেল। তখন ফারহানা বলল, আপনাকে আমি প্রথম দিন দেখে ভেবেছিলাম আপনি অনেক ভালো মানুষ, কারণ আপনারই বন্ধুরা সেদিন আমাকে দেখে আমাকে অনেক র্যাগ দিয়েছিল, কিন্তু আপনি তা করেননি। কিন্তু সেটা আমার সম্পূর্ণ ভুল ধারণা ছিল। কথাগুলো বলে ফারহানা হনহন করে সেখান থেকে চলে গেল। আমি ঠায় সেখানে দাঁড়িয়ে রইলাম। কথাগুলো শোনার পরে
শরীরে মনে হয় একটু শক্তি নাই। সেদিন আর ক্লাস করলাম না, বাসায় চলে আসলাম। আমার এই অবস্থা দেখে শিয়ামেশা আমাকে বাসায় নামিয়ে দিয়ে যায়। তারপর বাসায় গিয়ে সোজা নিজের রুমে চলে গেলাম। তারপর ওয়াশরুমে চলে গেলাম, শাওয়ারের অন করে তার নিচে দাঁড়িয়ে রইলাম। আর চোখ থেকে কখন যে পানি পড়া শুরু হয়েছে তা শাওয়ারের পানির জন্য বুঝতে পারিনি। অনেকক্ষণ শাওয়ার নেওয়ার পর বের হলাম, তখনই মা এসে ডাকলেন। তখন মায়ের কাছে চলে গেলাম। তখন আমার চোখ লাল দেখে মা জিজ্ঞাসা করলেন, কি রে, তোর চোখ লাল কেন? চোখে কি যেন পড়েছিল, তাই ডলতে ডলতে লাল হয়ে গেছে। তোর নানু কল করেছিল, সেখানে গিয়ে কয়েকদিন থাকতে। আচ্ছা, কল দিয়ে বইলা দিও আগামীকাল সকালে রওনা দিব। আচ্ছা। তারপর রুমে চলে আসলাম। অপরদিকে আমি কলেজ থেকে আসার পর ফারহানাকে তার বান্ধবীরা ঘিরে ধরেছে আর বলছে, এটা তুই কি করলি? জানিস ফাহিম তোকে কতটা ভালোবাসে? সে নিজের থেকেও বেশি তোকে ভালোবাসে। এই ফাহিম আবার কি? কেন? আজকে সকালে যে তোকে প্রপোজ করেছিল, জানিস আজ পর্যন্ত অনেক মেয়ে ফাহিমকে প্রপোজ করেছে, কিন্তু সবাইকে সে রিজেক্ট করে দিয়েছে, কারণ সে তোর মতো একজন মেয়ে খুঁজছিল, যাই ভার্সিটির কারোর মধ্যে পায়নি। সে যেদিন তোকে প্রথম দেখেছিল সেদিনই তোর প্রেমে পড়ে যায়। তোকে একটা নজর দেখার জন্য সে পাগল হয়ে যায়, আর সেই তুই কিনা আজকে তাকে এমনভাবে অপমান করলি। তাহলে কি করতাম বল? ও হচ্ছে শহরের টপ বিজনেসম্যানের ছেলে, আর আমি হচ্ছি সামান্য একটা গরিব ঘরের মেয়ে। ওর স্ট্যাটাসের সাথে কি আমার স্ট্যাটাস যায়? আমি যদি তাকে ভালোবাসিও, তবুও সে সব কিছু এই একটা জায়গাতে এসেই থমকে যায়। আজকে আমি ওনার সাথে এমন করতে চাইনি, কিন্তু পরিস্থিতি আমাকে ওনার সাথে এমন করতে বাধ্য করেছে। দেখ, তুই হয়তো জানিস না, সে জানে যে তুই গরিব আর গ্রামে থাকিস, আর এখানে আমাদের সাথে রুম শেয়ার করে থাকিস। তো সবটা জেনেই ও তোকে ভালোবেসেছে, আর তোকে আর তাকে ভালোবাসলে তুই ঠকবি না, এতটুকু আমরা বলতে পারি। আর কালকে ফাহিম আসলে আজকের ব্যবহারের জন্য তার কাছে ক্ষমা চেয়ে নিস, তাহলেই হবে। তারপর তারা তাদের নিজ নিজ বাসায় চলে গেল। এদিকে তারপর সন্ধ্যার দিকে আমি বন্ধুদের সাথে আড্ডা দিতে চলে যাই। আমার মনের অবস্থা বুঝতে পেরে কেউ আর ক্যাম্পাসের ঘটনার কথা তোলেনি। আড্ডাতেও মন বসছে না, বারবার শুধু ফারহানার বলা কথাগুলো কানের কাছে বাজছে। তাই সেখানে বসেই চিন্তা করতে লাগলাম যে কালকেই নানুর বাসায় চলে যাব। তারপর বাসায় চলে এলাম। বাসায় এসে বাবা মার সাথে বসে রাতের খাবার খেলাম। তাদের সাথে তেমন কথা বলা হয়নি, তাই তারা খুবই অবাক হলো আমার এই ধরনের আচরণে। পরে মাকে বললাম যে আমি কালকে সকালেই নানুর বাসার উদ্দেশ্যে রওনা দেব। তারপর ক্যাম্পাসের ঘটে যাওয়া ঘটনাটা ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে গিয়েছিলাম মনে নাই। সকালে 6টার দিকে ঘুম থেকে উঠলাম, পরে ফ্রেশ হয়ে নিলাম, পরে হালকা নাস্তা করে নানুর বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। ট্রেনে যাব তো, তাই একটু আগে বের হলাম, না হলে আবার ট্রেন মিস হয়ে গেলে ঝামেলা হয়ে যাবে। স্টেশনে ঢুকে দেখি ট্রেন আস্তে আস্তে চলা শুরু করে দিয়েছে, তাই আর দেরি না করে দিলাম এক দৌড়। অনেক কষ্টে ট্রেনটাকে ধরতে পারলাম, না হলে আবার 3 ঘন্টা লেট হতো। 3 ঘন্টা জার্নির পর পৌঁছে গেলাম ঘোড়াশাল স্টেশনে। ট্রেন থেকে নেমেই মনটা জুড়িয়ে গেল। কতদিন পর গ্রামে আসলাম। সব কিছু পরিবর্তন হয়ে গেলেও এখনও কিছু কিছু ধান চাষের জমি, পুকুর, বিল রয়েছে। এগুলো দেখে মন জুড়িয়ে গেল। তখনই একটা পিচ্চি আমার দিকে এগিয়ে এলো আর বলল, আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছো? ওয়ালাইকুম সালাম, আলহামদুলিল্লাহ ভালো, তুমি? আমিও ভালো আছি। চলো দাদি, তোমার জন্য অপেক্ষা করতেছে। তোমাকে তো ঠিক চিনতে পারছি না। ভাইয়া, আমি মিয়াজ। ও, তা তুই তো অনেক বড় হয়ে গেছিস। আচ্ছা চল। তারপর একটা রিক্সা করে দুজনে রওনা দিলাম। 20 মিনিট পর রিক্সা এসে থামলো নানুর বাসার গেটে। তারপর রিক্সা চালকের ভাড়া মিটিয়ে বাসার ভেতরে চলে গেলাম। তারপর সবার সাথে কুশল বিনিময় করলাম। পরে নিজের রুমে চলে গেলাম, গিয়ে ফ্রেশ হয়ে নিলাম। তখনই ছোটো মামার ছেলে আফিফ আসলো আমাকে খাবারের জন্য ডাকতে। তারপর গিয়ে সবার সাথে সকালের নাস্তা করে নিলাম। খাওয়া শেষ করে সবার আড্ডা দিতে শুরু করলাম, আর 2 মামা চলে গেলেন তাদের অফিসে। তারপর আমি গিয়ে কিছুক্ষণ রেস্ট নিলাম।
ঘুম থেকে উঠে গোসল সেরে নিলাম, তারপর নামাজ আদায় করলাম। পরে সবাই একসাথে দুপুরের খাবার খেলাম। পরে আরেকটু রেস্ট নিলাম। বিকালবেলা 2 মামাতো ভাইকে নিয়ে ঘুরতে বের হলাম। গ্রামটা আর আগের মতো নেই। এই 5 বছরে এখনের অনেক পরিবর্তন হয়েছে। ঘুরে ঘুরে সব কিছু দেখছি। এমন সময় মোবাইল বাবাজি চিল্লানো শুরু করে দিল, মানে কল আসলো। বের করে দেখি মা কল দিয়েছে। তখন কল রিসিভ করলাম। রিসিভ করার সাথে সাথেই মা বলল, এইসব কি বলতেছো, তোমাদের ভুলে যাব কেন? আসলে মা মনে ছিল না, আরে এখানে এসেই সবার সাথে আড্ডা দিতেছিলাম তো তাই। তারপর মায়ের সাথে কথা বলা শেষ করে আবার ঘুরতে বের হলাম। ঘোরাঘুরি শেষ করে সন্ধ্যায় আবার নানুর বাসায় ফিরে আসলাম। তারপর সন্ধ্যার নাস্তা করলাম। পরে কিছুক্ষণ বসে নানুর সাথে গল্প করলাম। তারপর মামারা চলে এলেন। পরে সবার সাথে একসাথে বসে রাতের খাবার খেলাম। খাওয়ার সময় ছোট মামা বলল, তা ফাহিম, তোমার আম্মু বলল তুমি নাকি কিছুদিন যাবত মন খারাপ করেছিলে। না তেমন কিছুই না, একটু পড়ার চাপ ছিল তো তাই। তা তোমার পড়ালেখা কেমন চলছে? মোটামুটি ভালোই, গতকালের এক্সামটা একটু খারাপ হয়েছে তাই। ছোট মামাকে বলল। তারপর খাওয়া শেষ করে দিলাম এক ঘুম। এভাবেই খাওয়া দাওয়া, ঘুম আর মামাতো ভাইদের সাথে দুষ্টুমি করে 7 দিনের বেশি কেটে গেল। তাই ভাবলাম যে কালকে বাসায় চলে যাব। তাই রাতে খাবারের সময় নানুকে বললাম। নানু আর না করলো না, কারণ আমার পড়ার ক্ষতি হচ্ছে। তারপর খাওয়া শেষ করে দিলাম এক ঘুম। পরের দিন সকালে ঘুম থেকে উঠে দেখি বাবা মা আমার সামনে বসে আছে। তাদের দেখে আমি জিজ্ঞাসা দৃষ্টিতে তাদের দিকে তাকিয়ে আছি। তখন মা বলল, মা বলো তো, আমি তোমার কোন কথাটা শুনি না? এইসব বাদ দিয়ে আসল কথা বলো তো, যে জন্য তোমরা এই সকালবেলা এখানে এসেছো। বাবাকে উদ্দেশ্য করে বলল। তখন বাবা যা বলল তা শুনে খুশি হব নাকি কান্না করব বুঝতে পারছি না। আসলে গ্রামের বাড়িতে এসেছিলাম আমার এক বন্ধুর মেয়ের বিয়েতে। তুই এখানে যে এসেছিস 7 দিনেরও বেশি হয়ে গেল। বাসা যাওয়ার কোনো নামগন্ধও নাই। গত 3 দিন আগে সে কল করে দাওয়াত করেছিল যে আজকে তার মেয়ের বিয়ে। ও তাহলে বিয়ের দাওয়াতে নিয়ে যাওয়ার জন্য আমাকে নিতে এসেছো? এটা তো কল করে বললেই হতো, আমি গিয়ে বিয়ে অ্যাটেন্ড করতাম। অনেক দিন ধরে বিয়ের দাওয়াত খাই না, আর আমি তো আজকে ব্যাক করতাম। কাল রাতে সবাইকে বলেও রেখেছিলাম। তুই কি আমার কথাটা শুনবি নাকি? আচ্ছা বলে শুনি, বাধ্য ছেলের মতো মুখ করে বললাম। সবাইকে দাওয়াত দেওয়াও শেষ, প্লাস তার সব আত্মীয় স্বজনও এসে পড়েছে। কিন্তু আজকে সকালে বরপক্ষ কল করে বলেছে বর নাকি কাল রাতে অসুস্থ হয়ে পড়েছে, তাই এ বিয়ে হবে না। ও এই ব্যাপার, তো তোমরা এখন এই মেয়েকে আমায় বিয়ে করতে বলতেছো কেন? একদম ঠিক ধরেছিস। এখন এই মেয়েকে তুই বিয়ে করবি। কথাটা শুনে পাশে মাথা ঘুরিয়ে দেখি আপু দাঁড়িয়েছে, আর সেই এই কথাটা বলল, না আমি এই বিয়ে করতে পারবো না। কেন করতে পারবি না? আর আমি আমার বন্ধুকে কথা দিয়েছি যে তুই তার মেয়েকে বিয়ে করবি। কারণ তাকে আমি চিনি না, তার সম্পর্কে কিছুই জানি না। কিন্তু মা। থাক ফাইমের মা, ওকে জোর করো না। আমি আমার বন্ধুকে না করে দিচ্ছি, এতে আমার সম্মান কমে যাবে তাও কিছু না। এই যা, এখন তো দেখছি বাবা আমাকে ইমোশনাল ব্ল্যাকমেল করতেছে। আমি আবার খুব ইমোশনাল ব্যক্তি, আর বাবা সেটারই ফায়দা নিল। কি আর করার, বাবার সম্মানের খাতিরে বলে দিলাম যে আমি রাজি। তখন সবার মুখে হাসি ফুটল। তারপর মা এসে একটা ব্লু কালারের পাঞ্জাবি দিয়ে গেল। গোসল সেরে পাঞ্জাবিটা পরে নিলাম। তারপর রুম থেকে বাইরে বের হলাম। বের হয়ে দেখি হারামিগুলো বসে বসে মিষ্টি খাচ্ছে। তখন তাদের দেখে আমি জিজ্ঞাসা করলাম, কিরে তোরা এখানে আর কখন এলি? তুই কি ভেবেছিস যে তুই একা একা বিয়ে করে নিবি, আমরা কিছু জানবো না? আর আমরা এসেছি অনেকক্ষণ হয়েছে। তাদের সাথে আর কথা না বাড়িয়ে গাড়িতে উঠে পড়লাম। আমার গাড়িতে আমি, আপু, দুলাভাই, আমার ভাগ্নি আর শিয়াম, আর বাকি সবাই অন্য গাড়িতে। আমাকে চুপ থাকতে দেখে আপু আমাকে বলল, কি রে, চুপ করে আছিস কেন? আজ তোর বিয়ে আর তুই মন খারাপ করে বসে আছিস? তা কি করব, নাচবো নাকি? সেদিন আমাকে না বলেই চলে এসেছিস, আর আজকে তুই তো জানিস যে আমি একজনকে পছন্দ করি, তাও তুই বাবা মার সাথে তালে তাল মিলিয়ে বলে দিলি যে এই বিয়েটা করতে। সবই জানি,
আর এটাও জানি যে তুই এখানে আসার আগে মেয়েটাকে প্রপোজ করেছিলি, বিনিময়ে 2টা থাপ্পড় খেয়েছিলি। আর সেই দিন অনেক তাড়াহুড়ো করে চলে এসেছিলাম, তাই তোকে বলতে পারি নাই। আর তুই ভার্সিটি ছিলি বলে কল দিইনি। থাক আর বলতে হবে না। তারপর তাদের সাথে কথা বলতে বলতে পৌঁছে গেলাম কনে বাড়ি। কনের মা এসে আমাকে গাড়ি থেকে নামালেন, প্লাস একটা আংটি পরিয়ে দিলেন হাতে। ভেতরে যেয়ে তখন দেখি এ কি, জবা, মাইশা, জেনিয়া এরা এখানে কেন? তাও আবার বিয়ের গেট আটকে দাঁড়িয়েছে। তখন তারা বলল যে 5,000 টাকা না দিলে নাকি গেট ছাড়বে না। তখন শিয়াম বলল, দেখুন টাকার অ্যামাউন্টটা একটু ছোট হয়ে গেছে, তাই একটু বাড়িয়ে আপনাদের 2,000 টাকা দিই। আচ্ছা দেন। তখন 2,000 টাকা ওদের হাতে তুলে দিল। তখন তারা বলল, এটা কি হলো? 2,000 টাকা কেন? বাকি 3,000 টাকা কোথায়? আমি যা বলেছিলাম তা ভালো করে মেনে দেখুন। তখন সবগুলা মেয়ে বোকা বনে গেল আর বলল, এটা তো চিটিং। তখন শিয়াম, শান্ত, শিয়াম, লিমন, সাইফুল এরা সবাই জানি কি বুদ্ধি করলো। তারপর কোথা যেন চলে গেল শিয়াম। পরে একটা পানির লাইনের পাইপ এনে সমানে মেয়েগুলোর উপর পানি দেওয়া শুরু করলো। তাদের এই কর্মকাণ্ড দেখে আমাদের সাথে সবাই হাসাহাসি শুরু করে দিল। ভাগ্যিস বাবা এখানে ছিল না, যদি থাকতো তাহলে আমাদের খবর করে দিত। মেয়েগুলা রাগে গজগজ করতে করতে চলে গেল, যেন এখনই কান্না করে দেবে। তখন শান্ত শিয়ামকে বলল, চিন্তা করিস কেন, এই নে কাচি, আমি সাথে করে নিয়ে এসেছিলাম। তখন সবাই লিমনের দিকে রাগে দৃষ্টিতে তাকালো। আমাদের দেরি হচ্ছে দেখে বাবা আর আঙ্কেল আমাদের নিতে এলো। তারপর ফিতা কেটে ভিতরে গেলাম। তখন বাবা জিজ্ঞাসা করলো আপুকে, আচ্ছা এখানে কি হয়েছিল? দেখলাম যে সবাই একেবারে ভিজে একাকার। আপু বাবাকে কিছুই বলেনি, কারণ বাবা খুব রাগী। এইসব যদি শোনে তাহলে আমাকে আর আস্ত রাখবে না, তাই বাবাকে আপু কিছুই বলেনি। তারপর আমরা ভিতরে গেলাম। পরে বিয়ের কাজ সম্পন্ন হলো। সন্ধ্যায় বউ নিয়ে রওনা দিলাম বাসার উদ্দেশ্যে। 30 মিনিট পর বাসায় পৌঁছালাম। বাসা আসার পর কিছু নিয়ম ছিল, সেগুলো পালন করা হলো। তারপর সবাই নতুন বউ দেখতে ব্যস্ত। সেই ফাঁকে আমি গিয়ে ফ্রেশ হয়ে নিলাম। তারপর বন্ধুদের সাথে আড্ডা দিতে শুরু করলাম। এখন এর বাসায় ছাদ নেই, তাই একটা ঘরে বসে বন্ধুরা আড্ডা দিতে লাগলাম। আর হামিম খালাতো ভাই কালকে আসবে, তাই কিছুই ভালো লাগছে না। বারবার শুধু চোখের সামনে আমার মায়াবতীর সেই মায়া মাখা চোখগুলো ভাসছে। এইসব চিন্তা করছিলাম, তখনই মা এলো। এসে বলল, মা তেমন কিছুই না, আর এই তানজিনা কে? এই কথাগুলো বলে মা আমাকে রুমের সামনে দিয়ে গেলেন। আর হারামিগুলো আমারে জোর করে ভিতরে পাঠিয়ে চলে গেল আর বলে গেল বিড়াল মারতে। কিন্তু বুঝলাম না যে বিড়াল কেন মারতে হইব। তারপর দরজা খুলে ভিতরে গেলাম। গিয়ে দেখি রুমটা খুব সুন্দর করে সাজানো, সব আমার পছন্দের ফুল দিয়ে সাজানো পুরো রুম। আমি খাটের কাছে যেতেই মেয়েটা মানে তানজিনা এসে আমাকে সালাম করতে নিলে আমি তাকে বাধা দিলাম। তারপর আমি বললাম, দেখুন আমি আমার পরিবারের চাপে পড়ে বিয়েটা করেছি। আমি আপনাকে আপনার সব অধিকার দিতে পারবো, শুধু স্ত্রীর অধিকার দিতে পারবো না। আর আমি একজনকে ভালোবাসি, তাকেই জীবন সঙ্গিনী করতে চাই। আচ্ছা ঠিক আছে, আমি কখনো আপনার কাছে স্ত্রীর অধিকার চাইব না, যতদিন না আপনি নিজে থেকে আমাকে দেবেন। আর হ্যাঁ, আপনি যদি আপনার ভালোবাসার মানুষকে বিয়ে করে সুখী হতে পারেন, তাহলে আমাকে ডিভোর্স দিতে পারেন। আমি কিছু মনে করব না, কারণ জোর করে আর যাই হোক কারো ভালোবাসা পাওয়া যায় না। তা ঠিকই বলেছেন। আচ্ছা, অনেক রাত তো হলো, এখন শুয়ে পড়ুন। আপনি কোথায় ঘুমাবেন? কেন, ঘরে সোফা তো আছেই। তারপর আমি একটা বালিশ নিয়ে সোফায় গিয়ে শুয়ে পড়লাম। সকালে এসে তানজিনা ডাকাডাকি শুরু করে দিল ওঠার জন্য। কি আর করার, সাত সকালবেলা কেউ চেঁচামেচি করলে আর ঘুমানো যায় নাকি? তাই ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিলাম। তারপর নিচে চলে গেলাম। গিয়ে দেখি সবাই খাবার টেবিলে আমাদের জন্য অপেক্ষা করছে। তারপর আমি গিয়ে একটা চেয়ার টেনে বসে পড়লাম। আমাকে একা টেবিলে দেখে বাবা জিজ্ঞাসা করলো, কিরে বৌমা কোথায়? আসতেছে। কিছুক্ষণ পর তানজিনা নিচে আসলো। পরে সবাই একসাথে খেয়ে নিলাম। খাবার শেষ করে রুমে গিয়ে শুয়ে শুয়ে মোবাইল চাপতেছিলাম। তখন তানজিনা এসে বলল, আচ্ছা মানলাম, আপনি এই বিয়েটা নিজের ইচ্ছেতে করেননি।
কিন্তু আমি কি দেখতে খুব খারাপ? আপনি যাকে ভালোবাসেন তার থেকেও কি আমি দেখতে খারাপ? আমি কি তা বলেছি নাকি আপনি দেখতে খারাপ? অবশ্যই আপনি দেখতে সুন্দর। কিভাবে এটা বললেন? কাল থেকে এখন পর্যন্ত একবার আমার দিকে তাকালেন না, তাহলে কিভাবে না দেখেই বলে ফেললেন যে আমি দেখতে সুন্দর? কি হলো, এভাবে আমার দিকে তাকিয়ে কি ভাবছেন? ভাবছি যে এই চোখ জোড়াগুলো খুবই পরিচিত মনে হচ্ছে। হতে পারে আপনি এই চোখ জোড়াগুলো অনেক আগেই দেখেছেন। হতে পারে আপনি এই চোখ জোড়ারই প্রেমে পড়েছিলেন। মানে কি বলতে চাচ্ছেন আপনি? কিছু না। বলে একটা হাসি দিয়ে কোথায় যেন চলে গেল। আমিও আবার নিচে এলাম, এসে দেখি আমাদের সব আত্মীয়রা এসেছে আর বাড়িটা খুব সুন্দর করে সাজানো। তখন ভাবতে লাগলাম যে বিয়ে তো কালকে ছিল, আর বাসা কেন আজকে সাজাচ্ছে? মাথায় কিছুই যাচ্ছে না, আর জিজ্ঞাসা করার জন্য কাউকে খুঁজেও পাচ্ছি না। তখনই আগমন আমার বন্ধু শিয়ামের। এসেই কুত্তা জিজ্ঞাসা করতে লাগলো, কি রে, রাতে বিড়ালটা কি মারতে পেরেছিস নাকি? ওই হারামি, বিড়াল মারুম কেন, শান্তি মতো ঘুমাইছি। তার মানে ভাবি তোকে কিছুই বলেনি? কি বলবে? আসলে ভাবি হচ্ছে শালা আমাকে পুরোটা বলার আগেই আপু তাকে ডাক দিয়ে নিয়ে গেল, আর কি যেন বলল। আমি দূরে থাকায় কিছুই বুঝতে পারিনি। আপুর সাথে কথা বলেই শিয়াম আবার আমার কাছে আসে। তখন আমি তাকে জিজ্ঞাসা করলাম, কি রে, কি বলতেছিলি এখন বল। কখন কি বলেছিলাম? ওই যে মেয়েটা আমাকে কি বলেনি, ওই যে মেয়েটা আমাকে কি বলেনি। আরে তানজিনা আমাকে, আরে তানজিনা আমাকে কি নাকি বলেনি। বলে হারামিটা চলে গেল। আমি বুঝতে পারলাম যে আপু শিয়ামকে মানা করছে যেন আমাকে না বলে। এখন তো মনে হচ্ছে ডাল মে জরুর কুছ কালা হ্যায়। তারপর রুমে এসে ভাবতে লাগলাম কি এমন কথা তানজিনা আমাকে বলেনি, আর শিয়াম বলতে নিলে আপু তাকে মানা করে। বসে বসে এইসব ভাবতে লাগলাম। তখনই সব হারামিগুলো একসাথে রুমে আসলো। তারপর আমরা সবাই মিলে আড্ডা দিতে লাগলাম। কখন যে দুপুর হয়ে গেছে বুঝতেই পারিনি। আজান শুনে বুঝতে পারলাম যে দুপুর হয়ে গেছে। তারপর গিয়ে গোসল করে নামাজ পড়তে চলে গেলাম। নামাজ পড়ে এসে দেখি বাসায় অনেক মেহমান এসেছে। তাই আপুকে গিয়ে জিজ্ঞাসা করলাম। তখন আপু বলল যে আজকে আমাদের বউ ভাত, তাই সবাইকে দাওয়াত দেওয়া হয়েছিল। তখন আমি ভাবতে লাগলাম যে বিয়েটা কি আসলে কাকতালীয়ভাবে হয়েছে নাকি বাবা সব আগে থেকে প্ল্যান করে রেখেছিল। এসব ভাবতে ভাবতে রুমের দিকে যাইতেছিলাম, তখনই কারোর সাথে ধাক্কা লেগে পড়ে গেলাম। তাকিয়ে দেখি যার সাথে ধাক্কা খেয়েছি সে আর কেউ নয়, সে হচ্ছে তানজিনা। আমি পড়ে গিয়েও তেমন ব্যথা পাইনি, কিন্তু তানজিনার মাথা গিয়ে দেয়ালের সাথে লেগে যায় আর সে ব্যথা পায়। আঘাতটা মনে হয় একটু বেশি হয়ে গেছে, তাই সে জ্ঞান হারিয়ে ফেলেছে। এদিকে আমি চিন্তায় চিন্তায় শেষ। তাকে কোলে করে রুমে নিয়ে গেলাম। তারপর ডাক্তার আঙ্কেলকে কল দিলাম। কল করে ওনাকে তাড়াতাড়ি আসতে বললাম। তিনি বললেন যে 10 মিনিটের মধ্যে আসতেছেন। বাসার সবাই তাদের কাজে ব্যস্ত, তাই কাউকে বলতে পারিনি। তখন দুলাভাইকে কল দিলাম, দিয়ে বললাম, হ্যালো দুলাভাই, কই আছেন? কেন? নিচে আসি, মেহমানদারি করতেছি। রাখেন মেহমানদারি, আপুকে বলেন তাড়াতাড়ি আমার রুমে আসতে। কেন, তোমার আবার কি হলো? দূর মিয়া, আপুকে বলেন তো তাড়াতাড়ি আসতে, বলে কল কেটে দিলাম। তারপর আপু এসে দেখে যে তানজিনা বিছানায় শুয়ে আছে, তাই আমাকে এসে জিজ্ঞাসা করলো, কিরে, তানজিলার কি হয়েছে? আসলে আপু, নিচ থেকে যখন রুমের দিকে আসছিলাম তখন আমার সাথে তানজিনার ধাক্কা লাগে, আর সেটা সে সামলাতে না পেরে দেয়ালে গিয়ে ধাক্কা খায় আর মাথায় আঘাত পায়, যার ফলে অজ্ঞান হয়ে যায়, আর তার জ্ঞান এখনো ফিরছে না। তুই ডাক্তার আঙ্কেলকে কল দিয়েছিস কি? হ্যাঁ, তিনি বললেন যে তিনি 10 মিনিটের মধ্যে আসছেন। আপুর সাথে কথা বলতে বলতে ডাক্তার আঙ্কেল চলে এলেন। তারপর তানজিনাকে প্রাথমিক চেক আপ করে কিছু ঔষধ লিখে দিলেন আর একটা ইঞ্জেকশন দিয়ে দিলেন তানজিনাকে, আর বললেন যে কিছুক্ষণের মধ্যে জ্ঞান ফিরে আসবে আর কালকে হসপিটালে নিয়ে চেক আপ করাতে। তারপর তিনি বললেন যে তিনি চলে যাবেন, কিন্তু আমি যেতে দেইনি, কারণ আজকে যেহেতু বাসায় একটা অনুষ্ঠান সেহেতু ওনাকে যেতে দেইনি। বললাম খাবার খেয়ে যেন যাই। তারপর আপুকে তানজিনার কাছে বসতে বলে আমি গিয়ে গোসল সেরে নিলাম। তারপর নিচে নামলাম। নেমে দেখি তানজিনার বাসা থেকে অনেকে এসেছে। আমি গিয়ে তাদের সাথে কুশল বিনিময় করে নিলাম। তারপর হারামিগুলোকে খুঁজতে লাগলাম। অনেকক্ষণ খোঁজার পর শিয়ামকে খুঁজে পেলাম।
তারপর তাকে প্রেসক্রিপশনটা দিলাম ওষুধগুলো এনে দিতে। এদিকে তানজিনার বাসার সবাই তার সাথে দেখা করার জন্য পাগল হয়ে গেল। আমি সবাইকে বললাম তারা আগে খেয়ে নিতে, তারপর তারা না হয় তানজিনার সাথে দেখা করবে। তারপর আমি তাদের খাবারের জায়গায় নিয়ে গেলাম আর শান্তকে বললাম তাদের ভালোভাবে খেয়াল রাখতে। তারপর আমি রুমের দিকে চললাম। রুমে যাওয়ার সময় আম্মুর সাথে দেখা। তখন আম্মু আমার চেহারায় টেনশনের ছাপ দেখে জিজ্ঞাসা করলো যে আমাকে এমন চিন্তিত দেখাচ্ছে কেন। আমি বললাম কিছুই হয়নি। তারপর আমি রুমে চলে গেলাম। রুমে এসে দেখি তানজিনার জ্ঞান ফিরে এসেছে আর সে গোসল সেরে এসে রেডি হয়ে বসে আছে। তখন আমি গিয়ে তানজিনাকে বললাম আই এম সরি, আসলে তখন আমি আনমনা হয়ে হাঁটছিলাম, তাই আপনাকে খেয়াল করিনি, যার ফলে আপনার সাথে ধাক্কা লেগে যায় আর আপনি মাথায় আঘাত পান। এটা তেমন কিছুই না, আর এখানে তো আমারই দোষ আছে। আমি যদি খেয়াল করতাম তাহলে আর এই অঘটনটা ঘটতো না। আচ্ছা, এখন না হয় এসব কথা বাদ দিন। এখন কেমন লাগছে আপনার? মাথায় কি কোনো রকম ব্যথা আছে নাকি? না, মাথায় তেমন ব্যথা নাই, কিন্তু মাথাটা ভারী হয়ে আছে। আচ্ছা, নিচে চলুন। আপনার বাসা থেকে লোকজন এসেছে, তারা কখন থেকে আপনার সাথে দেখা করতে চাচ্ছে। যদি একটু সুস্থতা বোধ করেন তাহলে তাদের সাথে গিয়ে দেখা করতে পারেন। হ্যাঁ, আমি ঠিক আছি, চলুন তাদের সাথে দেখা করে আসি। বলে উঠতে নিলে আবার পড়ে যেতে লাগলে আমি গিয়ে ধরে ফেললাম। তখনই রুমে সবার আগমন ঘটিল আর আমাদের এভাবে থাকতে দেখে সবাই হালকা কাশি দিল। আমি তানজিনাকে ছেড়ে দূরে সরে গেলাম। তখন শাশুড়ি অর্থাৎ তানজিনার মা এসে তানজিনাকে জিজ্ঞাসা করলো, তা মা, শুনলাম তোর নাকি শরীর খারাপ। মা, তেমন কিছু হয়নি, একটু ব্যথা হচ্ছিল মাথাটা, এই আর কি। তা এখন কেমন লাগছে? এখন একটু সুস্থতা বোধ করছি। তা আমরা তো এসেছিলাম তোদেরকে নিয়ে যেতে। মা, আজকে না গেলে হয় না, কারণ আমার শরীরটাও ভালো লাগছে না। কিন্তু এটা তো নিয়ম যে আজকে তোদের আমাদের সাথে যেতে হবে। আচ্ছা, ওনারা যখন এত করে বলছে আর যেহেতু নিয়ম, তাই চলুন যাই। আর সেখানে গিয়ে তো আপনাকে তো আর দৌড়াদৌড়ি করতে হবে না, সেখানে গিয়েও না হয় রেস্ট নেবেন। তবু দেখ মা, জামাই বাবাজি তো ঠিকই বলেছে, আর কোনো কথা নয়। খেয়ে তাড়াতাড়ি রেডি হয়ে নে, বেলা থাকতে থাকতে আমরা রওনা দিব। আচ্ছা মা। তারপর আমরা খেয়ে রেডি হয়ে নিলাম। তারপর 4টার দিকে রওনা দিলাম। 2 ঘন্টা পর তানজিনাদের বাসায় পৌঁছলাম। তারপর তানজিনার সাথে তার রুমে গেলাম। তার রুমে গিয়ে ফ্রেশ হয়ে নিলাম। ফ্রেশ হয়ে ফোন নিয়ে বসে পড়লাম, কারণ এখানে কাউকে তেমন চিনি না, তাই আর কি করার, ফোন টিপা ছাড়া। বসে বসে ফোন চাপছিলাম। এমন সময় একটা অচেনা নাম্বার থেকে কল আসে। যেহেতু অচেনা নাম্বার, তাই প্রথমবার কল রিসিভ করিনি। দ্বিতীয়বার কল দেওয়ার পর কি মনে করে যেন কল রিসিভ করলাম। রিসিভ করে আমি আসসালামু আলাইকুম, কে বলছেন? অপর পাশ থেকে একটা মেয়েলি কণ্ঠ ভেসে আসলো। মনে হলো কণ্ঠটা আমার চেনা কারো। হ্যাঁ, আমি ফাহিম, কিন্তু আপনাকে চিনতে পারলাম না। মানে? ও, তা কি মনে করে আমাকে কল করলেন? আর আপনি আমার নাম্বারই বা কোথায় পেলেন? আসলে সেই দিনের ব্যবহারের জন্য আমি খুবই দুঃখিত। আসলে কয়েকটা ছেলে প্রতিদিন আমাকে টিচ করতো, আর সেই কারণেই আমি খুব টেনশনে ছিলাম। আর সেই সময় আপনি এসে আমাকে প্রপোজ করলেন। টুট টুট, পুরা কথা বলার আগেই কলটা কেটে গেল। আর তাই আমি কল ব্যাক করলাম। তখন আবার ফারহানা বলতে শুরু করলো, আসলে আমিও আপনাকে পছন্দ করতাম, কিন্তু সেই দিন কি থেকে যে কি হয়ে গেল বুঝতে পারিনি। আপনি সেদিন প্রপোজ করেছিলেন, আমি মনে করেছিলাম আপনি মজা করছেন, তাই এত কিছু হয়ে গেল। তারপর জবা আমাকে সব কিছু বুঝিয়ে বলে, আর এটাও বলে যে আপনি আমাকে কতটা ভালোবাসেন। আর সেই দিনের পর থেকে আপনাকে খুঁজেই পাচ্ছি না। আসলে সেই দিনের ঘটনার জন্যে আমি খুব অনেক অনেক সরি। প্লিজ ক্ষমা করে দিয়ে আমার ভালোবাসা গ্রহণ করুন। সেটা সম্ভব নয়। কালকে আমি বিয়ে করেছি, আর আমি আপনাকে সেদিনই ক্ষমা করে দিয়েছি। চাইলেই সব সম্ভব, আর আমি সবটা জানি যে আপনি আপনার বাবার চাপে পড়ে বিয়েটা করেছেন, আর আপনি এখনও আমাকে ভালোবাসেন। আর আপনি আর আমার জন্য আপনি আপনার বউকে ডিভোর্স দিয়ে দিবেন। আপনি আর কি কি জানেন? আমি অনেক কিছু
জানি যা আপনি এখনও জানেন না। ও ভালো। হঠাৎই আবার কলটা কেটে গেল, তাই আবার কল দিচ্ছিলাম। এমন সময় তানজিনার আগমন ঘটে। আমার কানে ফোন দেখে আমাকে জিজ্ঞাসা করে, বাবা মাকে কল দিয়ে বলেছেন কি যে আমরা পৌঁছে গেছি? না ভুলেই গেছি, 1 মিনিট, আমি এখনই কল দিচ্ছি। থাক, আর দিতে হবে না, আমি কল দিয়ে বলে দিয়েছি। আর তাহলে কার সাথে এতক্ষণ কথা বলছিলেন? কার সাথে আবার? শিয়াম কল দিয়েছিল, তার সাথে কথা বলছিলাম। মিথ্যা বললাম। মিথ্যা কেন বলছেন? আমি যদি মিথ্যা বলে থাকি তাহলে সত্যটা কি? তারপর তানজিনা যা বলল তা শুনে আমি অবাক না হয়ে পারলাম না। এতক্ষণ আপনি তার সাথে কথা বলছেন যাকে আপনি ভালোবাসেন। কি আমি কি ঠিক বলেছি নাকি ভুল বলেছি? আপনি জানেন কি 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 করে? যাকে ভালোবাসা যায় তার মনের খবরও রাখা যায়, আর তার চোখের দিকে তাকালেই বোঝা যায় যে সে সত্য কথা বলছে নাকি মিথ্যা কথা বলছে। মানে? সব কথার মানে হয় না, কিছু কথার মানে বুঝে নিতে হয়। আর আপনার জন্য সবাই অপেক্ষা করছে। চলুন, সন্ধ্যার নাস্তা করে নেবেন। বলে একটা রহস্যমাখা হাসি দিয়ে চলে গেল। আমি এই হাসিটার মানে খুঁজতে লাগলাম। তখনই তানজিনা আবার এলো, এসে আবার নাস্তা করার কথা বলল। আমিও তার সাথে নাস্তা করতে চলে গেলাম। নাস্তা করে আবার তানজিনার রুমে চলে এলাম। এসে রুমটা ঘুরে ঘুরে দেখতে লাগলাম। এতক্ষণ মোবাইলে মগ্ন থাকায় রুমটা ভালো করে দেখা হয়নি। পুরো রুমটা আমার মন মতো করে সাজানো। এইভাবে সাজানো দেখে বেশ অবাক হলাম, কারণ রুমটা পুরো আমার রুমের মতো করে সাজানো। তাই তানজিনা আসার পর তাকে জিজ্ঞাসা করলাম যে এই রুমটা কে এইভাবে সাজিয়েছে। কেন, আমি সাজিয়েছি? খারাপ লাগছে নাকি? না, অনেক সুন্দর হয়েছে, একটা মুচকি হাসি দিয়ে বললাম। একবার জিজ্ঞাসাও করলো না যে আমি কিভাবে জানলাম ওনার ঘর এভাবে সাজানো, আর ওনার রুমের মতো করেই কিভাবে সাজালাম? কিছু কি বলছেন নাকি? না, কিছুই বলিনি। আরেকটা কথা, দয়া করে আমার সামনে বিড়বিড় করে কথা বলবেন না। আমি বিড়বিড় করে কথা বলা পছন্দ করি না। আচ্ছা। বলে কোথায় যেন চলে গেল। তানজিনা যাওয়ার সাথে সাথেই ফারহানার কল আসে। তারপর ফারহানার সাথে অনেকক্ষণ কথা বললাম। কথা বলা শেষ হতেই দেখি তানজিনা রুমে আসলো। এসেই একটা মুচকি হাসি দিয়ে বলল, আপনার কি কথা বলা শেষ হয়েছে? কেন? মা আপনার জন্য সবাই খাবার টেবিলে অপেক্ষা করছে, তাই আপনাকে ডাকতে এলাম। যদি কথা বলা শেষ হয়ে থাকে তাহলে রাতের খাবার খেয়ে নিন। আচ্ছা, একটা কথা জিজ্ঞাসা করতে পারি কি? কি কথা? এই যে কালকে আমাদের বিয়ে হলো, আর আজকে আমি একটা মেয়ের সাথে কথা বলি অনেকক্ষণ। তোমার কি রাগ হয় না? রাগ হবে কেন? আমি আপনাকে ভালোবাসি সেই ছোটবেলা থেকে। এখন আপনি আরেকজনকে ভালোবাসেন, আর আপনি যদি চান তাহলে আমাকে ডিভোর্স দিতে পারেন। আচ্ছা, ডিভোর্সের ব্যাপারটা না হয় বাসায় গিয়ে দেখা যাবে। চলুন রাতের খাবার খেয়ে নিই, সবাই তো আবার আমাদের জন্য অপেক্ষা করছে। ও হ্যাঁ হ্যাঁ, চলুন। তারপর দুজনে গিয়ে সবার সাথে বসে খাবার খেয়ে নিলাম। তারপর এসে শুয়ে পড়লাম। আমি খাটে শুয়ে পড়লাম আর তানজিনা নিচে বিছানা করে শুয়ে পড়ল। এক ঘুমে রাত পার হয়ে গেল। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিলাম। ফ্রেশ হওয়ার সময় আয়নায় তাকিয়ে দেখি আমার কপালে লিপস্টিকের দাগ। এই দাগের কথা চিন্তা করতে করতে ফ্রেশ হয়ে নিলাম। আমার ওঠার আগেই তানজিনা উঠে গিয়েছিল। তারপর সকালের নাস্তা করে নিলাম। তারপর তানজিনার এলাকার কিছু বান্ধবী প্লাস তানজিনার ভাইয়েরা এলো। সবার সাথে আড্ডা দিতে লাগলাম। আড্ডা দিতে দিতে দুপুর হয়ে গেল, তাই আমি গোসল করতে চলে গেলাম। আর তানজিনা তার বান্ধবীদের নিয়ে অন্য রুমে চলে গেল। গোসল করে এসে চেঞ্জ করে নিলাম, তারপর একটু বের হলাম। তানজিনাদের এলাকা আর আমাদের এলাকা পাশাপাশি, তাই একটু বাসার বাইরে বের হলাম। একটু ঘোরাঘুরি করে বাসায় চলে আসলাম। এসে সবার সাথে খেয়ে রুমে এসে দিলাম এক ঘুম, কারণ আমি ঘুম প্রিয় মানুষ। বিকালে কারো ডাকে ঘুম ভাঙলো, তাকিয়ে দেখি তানজিনা আমাকে ডাকছে। তাই ঘুম থেকে উঠে জিজ্ঞাসা করলাম যে কেন ডাকতেছে। তখনই সে বলল যে তার বান্ধবীরা নাকি বলেছে ঘুরতে যাবে। আচ্ছা রেডি হয়ে নিন, আর তাদেরও বলেন রেডি হয়ে নিতে। বলে আমি ফ্রেশ হতে চলে গেলাম। ফ্রেশ হয়ে এসে রেডি হয়ে নিলাম। তারপর সবাই মিলে ঘুরতে বের হলাম। অনেকক্ষণ ঘোরাঘুরি করে প্লাস খাওয়া দাওয়া করে সন্ধ্যার দিকে আবার তানজিনাদের বাসায় চলে আসলাম। তারপর তানজিনার বান্ধবীরা চলে গেল। পরে রুমে গিয়ে ফ্রেশ হয়ে নিলাম। কিছুক্ষণ পর তানজিনা এসে
ফ্রেশ হয়ে চলে গেল। তানজিনা যাওয়ার পরপরই ফারহানা কল দিল। একটা জিনিস বুঝলাম না, তানজিনা যাওয়ার পরই ফারহানা কল দেয়, আবার কথা বলা শেষ হলেই তানজিনা রুমে আসে। এসব ভাবতে ভাবতে কলটা কেটে গেল। তখন আমি কল ব্যাক করলাম। কল ব্যাক করে অনেকক্ষণ কথা বললাম, তারপর শুভরাত্রি বলে কল কেটে দিলাম। তারপর তানজিনা এসে খাবারের জন্য ডেকে গেল। আমি বললাম যে এখন আর কিছুই খাওয়ার মতো জায়গা পেটে নাই বলে আমি শুয়ে পড়লাম। মাঝরাতে বুকের উপর কিছু ভারী বস্তুর অনুভূতি হওয়ায় ঘুম ভেঙে গেল। বুকের উপর কী আছে তা দেখার জন্য মোবাইলের ফ্ল্যাশ অন করে বুকের দিকে ধরলাম। দেখি তানজিনা গুটি শুটি মেরে আমার বুকের উপর মাথা দিয়ে শুয়ে আছে। তারপর আমি তানজিনার মাথা আমার বুক থেকে নামিয়ে বালিশের উপর রাখি, আর আমি আরেকটা বালিশ নিয়ে সোফায় গিয়ে শুয়ে পড়ি। সকালে তানজিনার ডাকে ঘুম ভাঙে। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিই। তারপর তানজিনাকে বললাম, আচ্ছা একটা কথা কি জিজ্ঞাসা করতে পারি, যদি কিছু মনে না করেন? জিজ্ঞাসা করবেন, এতে পারমিশন নেওয়ার কি আছে? আফটার অল আপনি আমার স্বামী। না, তাও যেহেতু প্রশ্নটা আমার ব্যক্তিগত তাই আর কি। আপনার কাছে আমার কোনো কিছুই ব্যক্তিগত নয়। আমার সব কিছুর ওপর যদি কারো অধিকার থেকে থাকে তাহলে সেটা আপনি। আর কোনো দ্বিধা না রেখে প্রশ্ন করতে পারেন। আচ্ছা, আপনি গেয়েভাবে সেজে থাকেন কেন? তানজিনা কিছুটা অবাক হলো আমার কথা শুনে। তারপর হাসতে হাসতে বলল, এই কথা জিজ্ঞাসা করার জন্য সেই কখন থেকে নিজের মধ্যে ইতস্ততা বোধ করছিলেন? উত্তর না দিতে চাইলে দিতে হবে না, সেটা না হয় অন্য একদিন বলবেন। এখন মন খুলে হেসে নিন। আর বলছিলাম কি, যদি এভাবে হাসতে থাকেন তাহলে মনে হয় আজকাল নাস্তা পাবো না। ওহ সরি, আপনার কথা শুনে না হেসে পারলাম না। আর চলুন নাস্তা করবেন। আর একটা কথা, এই শ্বাস শুধু আপনার জন্য। আপনি যেভাবে বলবেন আমি ঠিক সেভাবেই সাজবো, তাও আপনার জন্য, অন্য কারোর জন্য না। তারপর গিয়ে সকালে নাস্তা করে নিলাম। তারপর রুমে এসে মোবাইলে গেম খেলতে শুরু করলাম। আমি কিন্তু আবার ফ্রি ফায়ার খেলি, ততটা ভালো খেলি না। চাইলে আমাকে ফ্রেন্ড লিস্টে রাখতে পারেন। মাত্র প্লেনে উঠলাম, তারপর ব্রাজিলাতে নেমে লুটপাট করতে শুরু করলাম। লুটপাট শেষ করে তখনই সামনে একটা এনিমি এলো। এনিমিকে গুলি করছি, কিন্তু এনিমি মরছে না। চেয়ে দেখি নেট 999+ হয়ে আছে। আর বাসা থেকে মা কল দিয়েছে। কি আর করার, কল রিসিভ করলাম। রিসিভ করে বিরক্তি নিয়ে বললাম, কল দেওয়ার আর টাইম পেলে না, যা বলার তাড়াতাড়ি বলো। গেম খেলতেছিলাম, তুমি কল দিয়েছো এমন সময় যখন আমি এনিমির সামনে ছিলাম। এখন এনিমি আমাকে মেরে ফেলেছে, তাও তোমার জন্য। ন্যাকা কান্না করে বললাম, যা বাবা, বিয়ে করলাম 2 দিনও হলো না, এখন থেকে আমাকে ভুলে গেলে আর নিজের বৌমাকে নিয়ে মাতামাতি করছো। আর আমরা আজকে বিকালেই ঢাকা ফিরবো। আগামী সপ্তাহ থেকে আবার আমার টেস্ট পরীক্ষা। পাঠিয়ে দিলে ভালোই হয়, খারাপ না। মায়ের সাথে কথা বলছিলাম, তখনই আবার ফারহানা কল দিল। তখন মাকে বললাম, মা কলটা কেটে দাও, তোমার বৌমা কল দিয়েছে। আরে মা, এটা ভার্সিটির ওই মেয়েটা। বাবা ফাহিম, কেমন আছো? আসসালামু আলাইকুম। জি ভালো আছি, আপনি? ওয়ালাইকুম সালাম। আমিও ভালো আছি। তা তোমার এখানে কোনো সমস্যা হচ্ছে না তো? না, কোনো সমস্যা হচ্ছে না। আর হবেই বা কেন? দেখতে গেলে তো এটা আমার নিজের এলাকায়, আর সমস্যা হলে তো তানজিনা আছেই। তা ঠিক। জানো কি বাবা, আমার মেয়েটা তোমাকে নিজের জীবনের চেয়েও বেশি ভালোবাসে। তাকে কখনো কষ্ট দিয়ে না। যদি সে তোমার দেওয়া আঘাত সহ্য করতে না পেরে কিছু একটা করে বসে, আমি জানি আমার মেয়ের সাথে তোমার মানিয়ে নিতে একটু সমস্যা হবে, কারণ তুমি শহরের ছেলে আর তোমার চলাফেরাও অন্যরকম। আর তানজিনা গ্রামের মেয়ে, কিছুদিন হলো শহরের একটা ভার্সিটিতে পড়ালেখা করে। এই ভার্সিটিতে এইবার ইন্টারে প্রথম বর্ষে। তানজিনা শহরে পড়াশোনা করে, তাও আবার আমার কলেজে। কই, কখনো তো তাকে দেখিনি। তোমার কলেজ মানে? আসলে আমিও ওই ভার্সিটিতে পড়ি, এইবার অনার্স ফাইনাল ইয়ারে। আমি তো কখনো তানজিনাকে দেখিনি। আসলে বাবা, আমার মেয়ে তোমাকে অনেক বেশি ভালোবাসে, তাই সে সব সময় পর্দায় থাকতো, কারণ সে চেয়েছিল তার রূপ দেখার প্রথম ব্যক্তি তুমি হবে। তাই সে সব সময় বোরকা পরে ভার্সিটি যেত, তাই হয়তো তুমি চিনতে পারোনি।
তা হতেও পারে। আচ্ছা বাবা, দুপুরের খাবারের সময় হয়ে যাচ্ছে, তুমি গিয়ে গোসলটা সেরে নাও। আমিও গোসল সেরে নামাজ পড়ে নিই। আরে আরে, আপনি চেঁচাতে যাচ্ছিলেন কেন? হুম হুম কি করব বলুন? মুখ হাত দিয়ে চেপে রেখেছে, কথা বলুন কেমনে? করছেন কেন? তখন ইশারায় মুখ থেকে হাত সরাতে তখন তানজিনা সরি বলে হাত সরিয়ে নিল। তখন আমি বললাম, আপনি এভাবে নক না করে কেন রুমে এলেন? নক করে আসলে তো দেখতে পারতাম না যে আমার বরটা এতটা লাজুক। ঠিক আছে, এই দিন দিন নয়, আরও দিন আসবে, তখন আমি আপনাকে দেখে নিব। আমাকে আপনার যেই দিন মনে হয় সেই দিনই দেখে নিন। আমার সব কিছুর উপর শুধু আপনারই তো অধিকার রয়েছে। থাক এইসব কথা, গোসল করে খেয়ে নিন, বিকালে বাসায় রওনা দিব। আজকেই চলে যাব নাকি? আপনি চাইলে থাকতেই পারেন, আমার কোনো আপত্তি নেই, কিন্তু আমাকে আজকেই ফিরতে হবে। আপনি চলে গেলে আমি থেকে কি করব? এতদিন পর আপনাকে কাছে পেয়েছি, এত সহজে তো আপনাকে ছাড়ছি না। আমি তো আপনাকে ভালোবাসি না, অন্য একজনকে ভালোবাসি। যখন তাকে বিয়ে করব তখন কি করবেন? সেটা সময়ই বলে দেবে যে আমি আপনার স্ত্রী থাকবো নাকি আপনি আমাকে ছেড়ে অন্য কারো হয়ে যাবেন। মানে বুঝলাম না, যদি বুঝিয়ে বলতেন। সময় আপনাকে বুঝিয়ে দেবে, বলে গোসল করতে চলে গেল। মানে বুঝলাম না, যদি বুঝিয়ে বলতেন। আরে আমি আবুলের মতো বসে ভাবতে লাগলাম যে কি এমন কথা যা সবাই আমার থেকে লুকিয়ে যাচ্ছে। সেই কথা কি, যা সময় হলেই আমি বুঝতে পারবো। এসব ভাবতে ভাবতে মাথায় একটা আইডিয়া এলো, আশা করি এটাতেই কাজ হয়ে যাবে। আর বাসায় গিয়েই সেটা অবলম্বন করতে হবে। তারপর ভাবনার জগৎ থেকে বের হলাম। বের হয়ে দেখি তানজিনার ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে চুল ঠিক করছিল। তখন আমি ফোন নিয়ে ঘাটাঘাটি করছিলাম। কি মনে করে যেন ফারহানাকে কল দিলাম, রিং হলো কিন্তু রিসিভ করলো না। 2-3 বার কল দিলাম, প্রতিবারই রিং হয়েছে কিন্তু রিসিভ করেনি। তারপর তানজিনা রেডি হয়ে নিল দুপুরের খাবার খাওয়ার জন্য। খাবার টেবিলে চলে যাই, শ্বশুর শাশুড়ির সাথে বসে খাবার খেয়ে নিলাম। তারপর আমি বললাম, শ্বশুরাব্বা শ্বশুরাব্বা বলছিলাম কি, আজকে আমাদের ফিরতে হবে। এখানে কি সমস্যা হচ্ছে, নাকি 2 দিন থেকে চলে যেতে চাইছো? না, কোনো সমস্যা হচ্ছে না। আর আপনারা তো জানেনই যে আমার পড়াশোনা এখনও শেষ হয়নি, আগামী সপ্তাহ থেকে টেস্ট পরীক্ষা, তাই আজই চলে যেতে হবে। আর ভার্সিটিতেও কিছু কাজ বাকি আছে। আচ্ছা তাহলে যাও, কিন্তু পরীক্ষা শেষ হলেই কিন্তু আবারও আসবা। আচ্ছা, সেটা না হয় পরেই দেখা যাবে। বাবা, আর একটা কথা, যতদিন তুমি ভার্সিটিতে আসো ততদিন যদি তুমি তানজিনাকে ভার্সিটি ড্রপ করতে, আবার ক্লাস শেষে বাসায় নিয়ে যেতে। এভাবে কথা বলতে বলতে খাওয়া শেষ করলাম, পরে রুমে গিয়ে বিশ্রাম নিচ্ছিলাম। এমন সময় সিয়াম কল দিল, আমি রিসিভ করলাম। কিরি, ভাবিকে পেয়ে তো আমাদের ভুলেই গেলি। আরে তোদেরকে ভুললে কি করে হবে? থাক, আর চাপা ছাড়তে হবে না। আমরা বাসার নিচে দাঁড়িয়ে আছি, তাড়াতাড়ি এসে রিসিভ করে নিয়ে যা। কি, তোরা এখানে এলি আর আমাকে জানালি না? শালা, তোকে জানতে যাব কেন? তুই কি আমাদের আসতে বলেছিস নাকি? থাক, আর বলতে হবে না, আমি আসছি, তোরা একটু দাঁড়া। বলে আমি নিচে চলে গেলাম। গিয়ে দেখি সবাই নিচে দাঁড়িয়ে আছে। তারপর তাদের নিয়ে রুমে আসি, বসে গল্প করছিলাম। তখন তানজিনা এসে তাদের ফ্রেশ হয়ে খেতে যেতে বলল। তারপর তারা ফ্রেশ হয়ে খেতে যেতে চলে গেল। তখন বসে মোবাইল হাতে নিয়ে ফারহানাকে কল দিলাম। 3-4 বার দিলাম, রিং হলো কিন্তু রিসিভ করলো না, তাই মনটা খারাপ হয়ে গেল। কখন যে চোখটা লেগে গেল বুঝতেই পারিনি। সিয়ামরা খাওয়া দাওয়া শেষ করে এসে আমাকে ডাকতে শুরু করলো। তারপর ঘুম থেকে উঠতেই শালারা আমাকে নিয়ে মজা করা শুরু করে দিল। কি রে, এই সময় ঘুমাচ্ছিস? ব্যাপার কি মামা? বলি, সবাই হাসিতে গড়াগড়ি করছি, এদিকে আমার আর তানজিনার অবস্থা কে দেখে। তারপর আমি গিয়ে ফ্রেশ হয়ে রেডি হয়ে নিলাম, আর তানজিনাকেও বললাম ব্যাগ গুছিয়ে রেডি হয়ে নিতে, বলে আমি নিচে চলে আসি। কিছুক্ষণ পর তানজিনা রেডি হয়ে নিচে চলে আসে। তারপর সবার থেকে বিদায় নিয়ে বের হলাম। বাইরে এসে দেখি গাড়ি 2টা, আর তার মধ্যে একটা আমার ফেভারিট, মানে যেটা আমি সব সময় ব্যবহার করি। কিরে, গাড়ি 2টা কেন এখানে? একটা গাড়িতে তুই আর ভাবি যাবি, আরেকটাই আমরা যাব। ওই শালা, আমি কি গাড়ি চালাতে পারি নাকি? তুই গাড়ি চালাতে পারিস না?
আমি ইশারায় সিয়ামকে থামতে বলতে বললাম, যেন কিছু না বলে। তখনই আমার কথা শুনে তানজিনা অট্টহাসি দিতে লাগলো আর বলতে লাগলো, না কেন, আপনি পারেন নাকি? ও তাহলে আপনিই চালান, তাতে কি হয়েছে? আজকে চালাবেন, তাহলে এটাই ফাইনাল, আপনি গাড়ি চালাবেন। তারপর তানজিনা গাড়ি চালাতে শুরু করলো। কিছু দূর যেতেই একটা রিক্সার সাথে লাগিয়ে দিল, কারণ ড্রাইভ করার সময় কথা বলছিলাম তো, তাই সে খেয়াল করেনি। তারপর আমি তাকে বললাম, আপনি আমার সিটে আসুন, আমি ড্রাইভিং সিটে যাচ্ছি। কেন কেন? সামনে থেকে দেখুন পুলিশ এদিকেই আসছে। তারপর আমরা সিট অদল বদল করলাম। তারপর পুলিশ এসে জিজ্ঞাসা করলো, ওই মিয়া, গাড়ি কি রেখে চালাতে পারে না নাকি? সরি স্যার, ভুল হয়ে গেছে। ড্রাইভিং লাইসেন্স দেখি। সে আমরা আমাদের থেকে পিছিয়ে পড়েছে, তাই এখনও এখানে এসে পৌঁছায়নি। তাহলে ইনি ড্রাইভিং সিটে বসছেন কেন? সরি স্যার, ভুল হয়ে গেছে, আর হবে না। আর মেন রোড কি গাড়ি শেখার জায়গা নাকি? মিয়া সরি বলে কি হবে? দেখেন রিক্সাটার কি অবস্থা করে রেখেছেন, তার উপর ট্রাফিক আইন ভঙ্গ করেছেন। আপনাকে থানায় যেতে হবে আমাদের সাথে। আমি কিছু বলার আগেই সে আমরা চলে এলো। এসে জিজ্ঞাসা করলো যে কি হয়েছে। তারপর সবটা শুনে পুলিশ অফিসারকে সাইডে নিয়ে গেল আর রিক্সা চালককে কি যেন দিল। তখন পুলিশ অফিসার আমাকে এসে বলল, সরি স্যার, আপনাদের সাথেই ব্যবহার করার জন্য। আপনি এখন যেতে পারেন। তারপর আমরা সেখান থেকে চলে আসি। সিএম গাড়ি চালাচ্ছিল, আমি আর তানজিনা পিছনে বসেছিলাম। তারপর বাসায় আসতে আসতে রাত হয়ে গেল, কারণ রাস্তায় প্রচুর ট্রাফিক ছিল। আর এদিকে ধুলাবালি দিয়ে শরীরের অবস্থা আরও খারাপ হয়ে আছে। তাই আগে রুমে গিয়ে তারপর বাথরুমে গিয়ে শাওয়ার নিলাম। নিচে এসে দেখি তানজিনা সবার সাথে বসে গল্প করছে। তখন আমি তাকে জিজ্ঞাসা করলাম, আচ্ছা আমরা যে এত দূর থেকে জার্নি করে আসলাম, আপনি কি গিয়ে ফ্রেশ হয়েছেন? না মানে কোনো মানে টানে না, আগে গিয়ে ফ্রেশ হন, পরে এসে গল্প করবেন। তারপর তানজিনা ফ্রেশ হতে চলে গেল। তখন আপু মাকে জিজ্ঞাসা করলো, শুনছো মা, তোমার ছেলে নাকি গাড়ি চালাতে পারে না। ওই যা বলার সরাসরি বলো, ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলার মানে কি? কে বললো এই কথা তোমাকে? তার মানে তানজিনা সব বলে দিয়েছে? না কিছু না, আমরা কথা বলছিলাম, তখনই বাবার আগমন। এসে আমাকে দেখে জিজ্ঞাসা করলো, কিরে, আমাদের তো মনে হয় ভুলে গেছিস। তখন তো বিয়ে করতে চাসনি, আর এখন বউকে পেয়ে আমাদের ভুলে গেছিস? যদি ভুলেই যেতাম তাহলে কি আর বাসায় ফিরে আসতাম নাকি? তারপর বাবা চলে গেল, ফ্রেশ হতে চলে গেল। তখন মা আমাকে উদ্দেশ্য করে বলল, আমিও চলে গেলাম। সিঁড়ির কাছে যেতেই মোবাইলটা বেজে উঠলো। ফোনের স্ক্রিনে তাকিয়ে দেখি ফারহানা কল দিয়েছে। তখন কলটা কেটে দিলাম, কারণ আজকে সারাদিন আমি কল দিয়েছি, একবারও রিসিভ করেনি আর কল ব্যাকও করেনি, তাই কল কেটে দিয়েছি। কল কেটে ভিতরে গেলাম, গিয়ে দেখি তানজিনা মোবাইল হাতে নিয়ে বসে আছে। তখন আমি জিজ্ঞাসা করলাম, আপনাকে এমন আপসেট দেখাচ্ছে কেন, কোনো সমস্যা নাকি? না তেমন কিছুই না, এক ফ্রেন্ডকে কল দিচ্ছি কিন্তু সে বারবার কেটে দিচ্ছে। ও তা বয়ফ্রেন্ড নাকি? না, আমি শুধু আপনাকেই ভালোবেসে ফেলেছি, ভালোবাসি, আর সারা জীবন ভালোবেসে যাব। আপনি ভালো না বাসলেও সমস্যা নেই, আমি তো আপনাকে ভালোবাসি। আচ্ছা, মা আপনাকে নিচে যেতে বলেছেন রাতের খাবার খেয়ে নেওয়ার জন্য। আপনি খাবেন না? না, আমি এখন খাবো না। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, একটা প্রশ্ন করার ছিল। জি করতে পারেন, এতে অনুমতি নেওয়ার কি আছে? আচ্ছা, আপনার জন্মদিন কবে? ও, আপনি এই কথা বলার জন্য এইভাবে দ্বিধাবোধ করছিলেন? আরে যা জিজ্ঞাসা করলাম তার উত্তর দেন। ডিসেম্বর মাসের 25 তারিখ। আজকে অক্টোবরের 6 তারিখ, তার মানে এখনো 2 মাস বাকি আছে। হ্যাঁ, কিন্তু কেন? কারণ সেদিন আমি একটা অনেক বড় সারপ্রাইজ দিব। কি সারপ্রাইজ দেবেন? সেটা বলে দিলে কি আর সারপ্রাইজ থাকে নাকি? অনেক রাত হয়েছে, এখন শুয়ে পড়েন। কালকে আবার আমাকে ভার্সিটি যেতে হবে। তারপর শুয়ে পড়লাম। আমি সোফায় ঘুমালাম আর তানজিনা খাটে শুয়ে পড়লাম। সকালে সূর্যের আলো চোখে পড়ায় ঘুম ভেঙে যায়। তারপর উঠে ফ্রেশ হয়ে নিচে এসে সকালের নাস্তা করে নিলাম। পরে ভার্সিটির জন্য বের হবে এমন সময় মা বলল, কেন, কি হলো আবার? কাকে নিয়ে আসবো বললে? আমার আমার কেন যেন মনে হচ্ছে তুমি অন্য কোনো নাম বললে। ও আচ্ছা, বলো, তাড়াতাড়ি রেডি হয়ে নিতে, আমি বাইরে বাইক নিয়ে অপেক্ষা করতেছি। তারপর আমি বাইরে এসে বাইক বের করলাম। বাইক বের করে পরিষ্কার করে নিলাম। অনেক দিন পড়েছিল,
তাই ধুলো জমে আছে, তাই সেগুলো পরিষ্কার করে নিলাম। পরিষ্কার করা শেষ হতেই দেখলাম তানজিনা এসে গেছে। আর তাকে দেখে আমি তো পুরো হা হয়ে গেছি, কারণ যা সাজ সেজেছে মনে হয় আকাশ থেকে নেমে আসা কোনো পরী। এমনি তানজিনা অনেক সুন্দর, তার উপর আবার আজকে সেজেছে। তখন কারো চুটকির শব্দে ভাবনায় ছেদ ঘটল। তখন আমি বললাম, কখন নিচে এলেন? সেই কখন এসেছি, আর আপনি এভাবে তাকিয়ে কি দেখছিলেন? কিছু না, তাড়াতাড়ি উঠে বসেন, দেরি হয়ে যাচ্ছে। উঠবো তো, এত তাড়া কিসের? আপনি উঠবেন নাকি আমি চলে যাব? তারপর তানজিনা উঠে বসলে আমি বাইক স্টার্ট করি। রাস্তা দিয়ে যাচ্ছি আর সবাই শুধু আমাদের দিকে তাকিয়ে আছে। তাকাবেই না কেন বলেন? যেভাবে আমাকে জাপটে ধরে রাখছে মনে হয় আমাকে ছাড়লেই পড়ে যাবে। তখন আমি বললাম, কি হলো, এভাবে জড়িয়ে ধরে আছেন কেন? যদি পড়ে যায় তাহলে কি হবে? আপনি যেভাবে বাইক চালাচ্ছেন। আমি তো বাইক আস্তেই চালাইতেছি। ও তাই নাকি? হুম আপনার আপন মনে হুম তারপর আপন মনে বাইক চালাতে লাগলাম। কিছুক্ষণ পর ভার্সিটি পৌঁছে গেলাম। পরে তানজিনাকে নামিয়ে দিয়ে আমি বন্ধুদের সাথে আড্ডা দিতে ক্যাম্পাসের বড় গাছটার নিচে চলে গেলাম। কিছুক্ষণ আড্ডা দেওয়ার পর ক্লাসের সময় হয়ে গেল। তখন সিয়াম বলল, দোস্ত চল ক্লাসে যাই। না রে, আজকে ক্লাস করব না। চল আজকে তোদের স্পেশাল ট্রিট দিব। আরে চল গেলেই দেখতে পাবি। আরে চল গেলেই দেখতে পাবি। আর তোদের আজকে একজনের সাথে পরিচয় করিয়ে দিব। আরে চল গেলেই দেখতে পারবি। তারপর একটা রেস্টুরেন্টে গেলাম। সেখানে গিয়ে ওদেরকে নিয়ে একটা টেবিলে বসলাম। তারপর অর্ডার দিলাম। কিছুক্ষণ পর খাবার খাচ্ছিলাম, এমন সময় একটা মেয়ে আসলো। তখন মেয়েটার সাথে কুশল বিনিময় করে নিলাম। না, তারপর সবাইকে উদ্দেশ্য করে বললাম, দোস্ত তোদের বলেছিলাম না একজনের সাথে পরিচয় করিয়ে দেব? এই দেখ, আমার ভালোবাসা ফারহানা, যাকে আমি ভালোবাসি। এই কথা বলতেই সবাই একসাথে বিষম খেলো। আমি বললাম, কি হলো, পানি খেয়ে নে। আর তোরা এভাবে অবাক হচ্ছিস কিল্লাই? এটা ফারহানা? হ্যাঁ, কেন? এটা ফারহানা হতেই পারে না, তানজিনার নামই তো ফারহানা। সেটা আমিও জানি। এখন শুধু তোরা জানিস যে এই হচ্ছে ফারহানা। এই কথা যদি তানজিনা বা আপু জানিতে পারে তাহলে তোদের কপালে আর গার্লফ্রেন্ড নাই, মনে রাখিস। কিন্তু তুই কিভাবে জানলি? সেটা তোদের বলতে যাব কিল্লাই। এখন শোন কি করতে হবে। যদি কথা মতো কাজ না করিস তাহলে আপুকে বলে দিব যে তোরা আমাকে সব বলে দিয়েছিস। পরে কি হতে পারে তা তো বুঝতেই পারছিস। আপু যে তোদের কি করবে তা আমি বলতে পারছি না। আর শোন, নকল কাগজটা যেন 5 তারিখেই আমার হাতে চলে আসে। আচ্ছা তুই যা বলবি তাই হবে, তাও আপুকে কিছু বলিস না। আচ্ছা ঠিক আছে, বলবো না। তারপর সেখান থেকে খাওয়া দাওয়া করে আবার ভার্সিটি চলে আসলাম। এসে দেখি তানজিনা আমার জন্য অপেক্ষা করতেছে, তাই তার কাছে এগিয়ে গেলাম, সাথে মেয়েটাও। তখন তানজিনার সাথে মেয়েটার পরিচয় করিয়ে দিলাম। তানজিনাকে তার সাথে পরিচিত হওয়ার পর কেমন যেন মুখ ভার করে নিল। কী জন্য মুখ ভার করে আছে তা আমার বুঝতে বাকি রইল না। তখন আমি তানজিনাকে বললাম, আপনি রিক্সা করে চলে যান, আমি একটু ফারহানাকে নিয়ে ঘুরতে যাব। আর একটা অনুরোধ, বাসায় গিয়ে কিছু বললেন না। ধন্যবাদ। এই না হলে আমার পুরোটা বললাম না। তারপর তানজিনাকে একটা রিক্সায় তুলে দিলাম। তানজিনা যাওয়ার পর মেয়েটা বলল, আরে তুই এটা নিয়ে ভাবিস না, যেটা করতে চাইছিস সেটাই হবে, এর কোনো বিপরীত হবে না, নিশ্চিন্ত থাকতে পারিস। তারপর তাকে একটা রিক্সা ডেকে উঠিয়ে দিয়ে আমি বাইক নিয়ে বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। বাসায় আসার পর মা বলল, কেন? আচ্ছা তুমি একটা প্লেটে খাবার বেড়ে দাও, আমি দেখতেছি। তারপর মা একটা প্লেটে খাবার বেড়ে দিল। আমি খাবার নিয়ে উপরে গিয়ে দেখি এই রুমের দরজা বন্ধ, তাই তাকে ডাক দিলাম। 3 বার ডাক দেওয়ার পর দরজা খুলে দিল। তখন একটা ধমক দিয়ে বললাম, দরজা খুলতে এতক্ষণ লাগে নাকি? আমার ধমক শুনে তানজিনা কেঁপে উঠল। এখানে এসে বসেন, বসে খাবার খেয়ে নেন। আমি খাবো না, আমার ক্ষুধা নেই। আপনার ক্ষুধা আছে নাকি আমি তা জানতে চাইনি, আমি আপনাকে খেতে বলেছি, দ্যাটস ইট। আর কিছু না বলে খেতে শুরু করলো, আর আমিও গিয়ে ফ্রেশ হয়ে নিলাম। এভাবে আমাদের দিন কাটতে লাগলো। এখন আগের থেকে তানজিনাকে বেশি জ্বালাই। প্রতিদিন মেয়েটাকে নিয়ে ঘোরাঘুরি করি। তানজিনা এগুলো দেখার পর তার মুখ দেখার মতো ছিল। তারপর কিছুক্ষণ কথা বলে ফোন রেখে দিলাম। তানজিনা মন খারাপ করে রুম থেকে চলে গেল। আমিও পড়া শেষ করে নিচে গিয়ে ডিনার করে নিলাম। তারপর এসে ঘুমিয়ে পড়লাম। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিলাম। তারপর রেডি হয়ে চলে গেলাম ভার্সিটিতে। আমাদের পরীক্ষা চলায় ইন্টার ক্লাস হবে না।
তাই তানজিনাকে নিয়ে যেতে হয়নি। ভালোভাবেই পরীক্ষা দিলাম। প্রশ্ন খুবই সহজ হয়েছিল, তাই সবই দিয়ে এসেছি। এভাবেই ভালোভাবে সব পরীক্ষা দিলাম। আজকে 23 তারিখ, আর 2 দিন বাকি তানজিনার জন্মদিনের। তাই বিকেলে সবাইকে বললাম আড্ডার জায়গায় চলে আসতে। তারপর বিকেলে সেখানে চলে গেলাম। প্ল্যানে আমার ভাগ্নিকেও রাখলাম, কারণ আমি যা করতে চাইছি সেটার ফলে তানজিনা বাসা ছেড়ে চলে যেতে পারে, আর তাকে একমাত্র আমার ভাগ্নি আটকাতে পারবে। তানজিনা ওকে অনেক আদর করে, তাই সবাইকে সবার কাজ বুঝিয়ে দিলাম। তারপর বাসায় চলে এলাম, আর আসার সময় একটা খামে ডিভোর্সের কাগজে নিয়ে আসলাম। তারপর খামটা ড্রয়ারে রাখলাম। পরে ফ্রেশ হয়ে মেয়েটাকে কল দিলাম, আর কালকের প্ল্যানের ব্যাপারে সব বললাম। আর এই মেয়েটা হলো, থাক কালকেই বলি কে এই মেয়ে। আর আপু, মা, বাবা আর দুলাভাইকে বললাম বাসা সুন্দর করে সাজাতে, আর কালকে রাতে ছাদটা সুন্দর করে সাজাতে। আর এই ব্যাপারে তানজিনা যেন কিছু জানতে না পারে। তারপর সবাই একসাথে ডিনার সেরে নিলাম। তারপর দিলাম এক ঘুম। সকালে ঘুম থেকে উঠে অফিসে গেলাম। সারাদিন অফিস করে বিকেলবেলা বাসায় আসলাম। ফ্রেশ হয়ে খাবার খেয়ে নিলাম। তারপর আপু আর মা তাদের কাজ শুরু করে দিল, মানে তানজিনাকে ব্যস্ত রাখার কাজ। তারপর আমরা আমাদের কাজ শেষ করলাম। পরে সবাই একসাথে ডিনার করে নিলাম। পরে আমি একটা কাজের বাহানা দিয়ে বেরিয়ে আসি, সাথে বন্ধুরাও বেরিয়ে আসে। তারপর আমরা কি আনতে চলে যাই। স্পেশালভাবে একটা কেক বেকারি থেকে বানিয়ে আনলাম। বাসায় 11টার দিকে আসলাম। তারপর ছাদে গিয়ে বাকি অ্যারেঞ্জমেন্ট কমপ্লিট করলাম। ঠিক 11টা 55 মাকে আর আপুকে বললাম তানজিনার চোখ বেঁধে ছাদে নিয়ে আসতে। তারাও সেইভাবে তানজিনাকে নিয়ে আসলো। তানজিনা অনেকবার চোখ খুলে দেখার চেষ্টা করেছিল, কিন্তু আমি দেইনি। ঠিক রাত 12টার সময় সবাই হ্যাপি বার্থডে বলে চেঁচিয়ে উঠলাম। তখন তানজিনা চোখের বাঁধন খোলা হলো, সাথে সাথেই ওর লাইট জ্বলে উঠল। তানজিনা সব আয়োজন দেখে। সেখানে ফারহানার হয়ে অভিনয় করা মেয়েটা মানে আমার ফ্রেন্ড ছিল। তারপর কেক কাটা হলো। সবাই তানজিনাকে কেক খাইয়ে দিল। তানজিনাও সবাইকে কেক খাইয়ে দিল। তারপর তানজিনার হাতে সেই খামটা দিলাম। খামটা দেখে তানজিনা আমার দিকে জিজ্ঞাসা দৃষ্টিতে তাকালো। তোমাকে বলেছিলাম না যে আমি ফারহানাকে বিয়ে করব, তাই তো আমাদের ডিভোর্স হওয়া দরকার। তাই এটাতে ডিভোর্স পেপারসে সাইন করে দাও। আমার কথা শুনে তানজিনা শুধু কান্না করছে, আর সবাই আমার দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে। কেউ কিছু বলছে না। এখানে সবার সামনে তানজিনাও কিছু বলতে পারছে না, কারণ কেউই কিছু বলছে না, সেই বা কি বলবে। তানজিনার কান্না দেখে ফারহা আমাকে বলল, আসুন আগে ফারহার পরিচয় করে নিই। ফারহা হচ্ছে আমার কলেজ ফ্রেন্ড। কলেজে 2 বছর আমরা একসাথে পড়েছি। পরে সে তার পরিবারের সাথে বিদেশে চলে যায়। কয়েক মাস আগে দেশে ফিরে তারপর তার সাথে হঠাৎই দেখা হয়। বাকিটা পূর্বেই জেনেছেন। গল্পে আসা যাক। আমি আবার কি করলাম? হ্যাঁ জানিতাম, আর এটাও জানি এইসব কিছুর পিছনে তোমার আর আপুর যৌথ প্ল্যান আছে। মা বাকি কথা পরে বইল, এখন তোমার বৌমাকে সামলাও। আচ্ছা কি আর করার, তাহলে মহারানীর রাগ এখন আমাকেই ভাঙাতে হবে। দেখি তানজিনা ছাদে নাই, তাই নিচে চলে এলাম। রুমে গিয়ে দেখি তানজিনা বালিশে মুখ গুজে কান্না করতেছে। তখন আমি গিয়ে তানজিনাকে বললাম, কি হলো, নিচে চলে আসলা কেন? সবাই তো উপরে আছে। আপনি এখানে কেলাই? আপনার ফারহানার কাছে যান। আমার যার কাছে যাওয়ার কথা তার কাছেই তো এসেছি। মানে আমি তো আমার ভালোবাসার মানুষের কাছে এসেছি। কই আপুটাকে তো দেখছি না। তার মানে ম্যাডাম আপনি কিছুই শুনেন নাই। আসলে ও হচ্ছে আমার ফ্রেন্ড ফারহা। ইউকে থেকে এসেছে কিছুদিন হলো। তার সাথে তার স্বামী আলীও এসেছে। তারপর বাকি সব খুলে বললাম। আমার কিছুই করার নাই। আমি কালকেই আমার বাড়ি চলে যাব। আপনি থাকেন আপনার জানুকে নিয়ে। তুমি চলে গেলে আমি আমার জানুকে কই পামু, আর কেমনে নিয়ে থাকবো? তা আমি কিভাবে জানবো? দেখাচ্ছি কিভাবে জানবে, দেখাচ্ছি মজা।